সম্পর্কেও আমরা আজকে জানতে পারি, চেষ্টা করতে পারি, এই ধরনের নানা রকম জিনিস হয়েছে। কিন্তু আসলে জায়গাটা শুরুটা খুব সিম্পল। সেই জন্য আমি চাইবো জিনিসটা খুব সিম্পল রেখে বোঝার জন্য যে বই আমি ফলো করব মেনলি সেই বইটা সবাই আমরা জানি, সেটা হচ্ছে স্ট্রোগ্যাটস, স্টিভেন এইচ স্ট্রোগ্যাটস। এটা ইন্ট্রোডাকশন টু নন লিনিয়ার ডাইনামিক্স, এটা ভারী সুন্দর বই, চমৎকার লেখা। এর সাথে আরো অনেক বই আমরা পড়তে পারি, কিন্তু যেহেতু এটা বিশেষত ছাত্রদের জন্য, সেই জন্য আমি বলবো যে সময় তো বেশি নেই, কিছুদিন পরেই হয়তো অগাস্টের শুরুতে বা জুলাইয়ের শেষে তোমাদের পরীক্ষা। তো সেই কথাটা মাথায় রেখে আমি বলবো যে শুধু এই বইটা পড়লেই কিন্তু অনেকটাই কেন পুরোটাই হয়ে যাবে, এমন সিলেবাসের এমন কোনো অংশ নেই যেটা এই বইটাতে কভার করা নেই। কাজেই এটা আমার মনে হয় যে এই বইটা নেসেসারি এবং সাফিসিয়েন্ট, দুটো ক্রাইটেরিয়ানই ফুলফিল করে। তো স্ট্রোগ্যাটসটা সহজ করে লেখা, যে কোনো সাবজেক্টেরই অ্যাকচুয়ালি এরকম ভাবে লেখা যায় যেখানে ম্যাথমেটিক্যাল অ্যাসপেক্ট গুলো খুব ইম্পর্ট্যান্ট হয়ে ওঠে। আর একটা অ্যাপ্রোচ হচ্ছে যেখানে ছাত্রদেরকে বা যারা পাঠক তাদেরকে খুব সহজে সাবজেক্টটা কি করে শেখা যায় সেইটার অঙ্কের জটিলতার মধ্যে না গিয়ে সেই বিষয়টাকে তুলে ধরা। তো স্ট্রোগ্যাটস এই দ্বিতীয় শ্রেণীর বই। প্রথম শ্রেণীর বই যেখানে যারা সত্যি সত্যি ম্যাথমেটিক্স নিয়ে খুব উৎসাহী, তারা অবভিয়াসলি তারা অনেক রকম দেখতে পারেন, তাদের জন্য এই বইটা আছে, গুকেনহাইমার এন্ড হোমস। আমি এটা খুব একটা ভালো বুঝতে পারি না, বড্ড জটিল, কাজেই কিন্তু গুকেনহাইমার এন্ড হোমস এটা ভীষণই অথেন্টিক একটা বই। লোকে এটা মানে যারা পরবর্তীকালে এটা নিয়ে আরেকটু এগোতে চান, পড়াশোনা করতে চান, এটা খুব অথেন্টিক একটা বই। স্ট্রোগ্যাটসের বইটা পড়ে চট করে শিখে ফেলা যায়, গুকেনহাইমারের বইটা পড়তে গেলে সেটা অনেক গভীরে গিয়ে বুঝতে হয়, অনুধাবন করাটা বেশ জটিল, তো একটু সময় নিয়ে এটা পড়তে হবে। আর আইডিয়ালি আমি মনে করি যে স্ট্রোগ্যাটসের সঙ্গে যদি জর্ডান এন্ড স্মিথের নন লিনিয়ার ডাইনামিক্স এর যে বইটা আছে, নন লিনিয়ার ডিফারেন্সিয়াল ইকুয়েশন, এইটা যদি কেউ কম্বিনেশন হিসেবে, মানে বিশেষত এটা আমি বলতে চাইছি যারা ভবিষ্যতে এই কোর্সটা পড়াবেন, এই দুটোর কম্বিনেশন হচ্ছে আইডিয়াল বলে আমার মনে হয়। যে একদিকে স্ট্রোগ্যাটসটা সহজ সহজ অ্যাপ্লিকেশনের মধ্যে দিয়ে এই জিনিসটা শিখিয়ে দেবে, আর ছোট ছোট টেকনিক্স, ম্যাথমেটিক্যাল টেকনিক্স যেগুলো সত্যি সত্যি অ্যানালিসিসে কাজে লাগে স্ট্রোগ্যাটসের বইটা, সেইটার ওয়েলথ অফ এক্সারসাইজ যদি আমায় দেখতে হয়, তাহলে এই জর্ডান স্মিথের ডিএন না ডিওএন আমার খেয়াল নেই, তো একটুখানি দেখে নেবেন, খুব বিখ্যাত বই এটা। হ্যাঁ, এটা হচ্ছে নন লিনিয়ার ডিফারেন্সিয়াল ইকুয়েশন, নন লিনিয়ার ডিফারেন্সিয়াল ইকুয়েশনস। আর যদি কেউ একটু অন্য ফ্লেভার পেতে চান, মানে একটু, স্ট্রোগ্যাটস তো খুব সুন্দরভাবে ইন্ট্রোডিউস করেছে, স্ট্রোগ্যাটস এর বাইরে গিয়ে যদি অন্য কোনো বই একটা পেতে হয় যেটা ইকুয়ালি গুড, তাহলে আমার মনে হয় যে একটা বই আছে, সেটা হচ্ছে, নামটা দেখে ঘাবড়াবার কিছু নেই, কারণ এইটাতে যাবার আগে অথররা খুব সুন্দরভাবে সাবজেক্টটাকে বোঝানোর চেষ্টা করেছেন। সেটা হচ্ছে অ্যালিগুড, সয়ার অ্যান্ড ইয়র্ক। এই ইয়র্ক একজন খুবই বিখ্যাত ম্যাথমেটিশিয়ান, ওনার নামে থিওরাম আছে, কাজেই একদম সাংঘাতিক উচ্চকোটির মানুষ। তো এই বইটাও কিন্তু অসাধারণ বই। তো যারা পড়াচ্ছেন তাদের জন্য যদি রেফারেন্সের কথা আমার ভাবতে হয়, আই উড সে এই তিনটে যদি তারা প্রথমে হ্যান্ডেল করে নেন, তাহলে আমাদের ওয়েস্ট বেঙ্গল কেন, ভারতবর্ষের যে কোনো ইউনিভার্সিটিতে নন লিনিয়ার ডাইনামিক্স এর যা কোর্স হতে পারে আন্ডার গ্রাজুয়েট এবং পোস্ট গ্রাজুয়েট লেভেলে, তার সবটাই এই ছাতার মধ্যে এসে যাবে। এই তিনটে বই মিলিয়ে we can have a complete understanding of whatever
maybe in an undergraduate or postgraduate syllabus in any Indian university. Obviously there will be certain things যেগুলো আমরা কভার করতে পারবো না, এই অ্যাম্বিটের মধ্যে আসবে না, কিন্তু তার জন্য রিসার্চ পেপার আছে, হায়ার লেভেলের বই আছে, সেগুলো কোর্স ওয়ার্কের মধ্যে সেই অর্থে এখনো অব্দি ইনক্লুডেড হয়নি। তো আপাতত এই জায়গাটা আমি বলে দিলাম যে জর্ডান অ্যান্ড স্মিথ, স্ট্রোগ্যাটস এবং কিয়স, কারণ এইটা মানে অ্যালিগুড, সয়ার অ্যান্ড ইয়র্ক, এইটা নিয়ে অনেকেরই অনেক ইয়ে থাকতে পারে যে কোথা থেকে পড়বো। তো আমার মনে হয় যে আমার দৌড়ও বেসিক্যালি এই বইয়ের কিছু কিছু অংশ, পুরোটা নয়। এখান থেকে আমি যতটুকু বোঝার চেষ্টা করেছি এবং তার মধ্যে যতটা বুঝতে পেরেছি চেষ্টা করবো আপনাদেরকে বোঝাতে, সিলেবাসে যেটুকু আছে। তো ও হ্যাঁ, এবারে আরেকটা বই আছে, সেটা হচ্ছে যে ক্লাসিক্যাল মেকানিক্সকে একটু অন্যভাবে দেখা। এই বইটা খুব ভালো, পার্সিভাল অ্যান্ড রিচার্ডস। এটা ভুলে গেছিলাম, পার্সিভাল অ্যান্ড রিচার্ডস এর একটা ডাইনামিক্স এর বই আছে। এই বইটা কেনা মুশকিল, অনেক দাম। যেটা করা যেতে পারে সেটা হচ্ছে এনপিটেল এ প্রফেসর বালাকৃষ্ণনের কিছু লেকচার্স আছে অন ক্লাসিক্যাল মেকানিক্স। উনি সেখানেই পার্সিভাল রিচার্জ পড়ানোর চেষ্টা করেছেন, অনবদ্য সেট অফ লেকচার্স। আমার মনে হয় যাদের ছাত্রদের, বিশেষত যাদের ইচ্ছা আছে এই পার্সিভাল রিচার্জ না কিনে পার্সিভাল রিচার্জ খানিকটা শিখে ফেলার, তারা প্রফেসর বালাকৃষ্ণনের ওই গোটা 30 লেকচার আছে, একটা একটা করে লেকচার এক এক দিনে যদি শুনে নিতে পারেন তাহলে অনেকটাই সুবিধা হবে। তো এবারে আমরা একটু বিষয়ে আসি। আমরা কাকে ডাইনামিক্যাল সিস্টেম বলবো? ধরা যাক আমি যদি একটা ভেক্টর নিই এক্স, এই ভেক্টরটা যদি আমি ওয়ান ডাইমেনশনে চিন্তা করি, তাহলে এটা আমায় একটা নাম্বার দিয়ে বোঝাতে হবে, নাম্বার লাইন। সেই নাম্বার লাইনের উপরে কোনো একটা নাম্বার, রেশনাল হোক, ইরেশনাল হোক, পজিটিভ নেগেটিভ যা হোক, যেমন হোক, এটা আমার নাম্বার লাইন দিয়ে বোঝাবো। কিন্তু যদি আমি 2 ডাইমেনশনাল স্পেসে থাকি, তাহলে আমার দুটো নাম্বার লাগবে, দুটো নাম্বার লাইন লাগবে। এরকম যদি আমি n ডাইমেনশনাল স্পেসে থাকি, তাহলে আমার nখানা লাইন লাগবে। তো একটা ভেক্টরকে যদি আমি রিপ্রেজেন্ট করতে চাই, অবভিয়াসলি আমি কোনো ইসোটেরিক স্পেসের কথা বলছি না, আমাদের স্ট্যান্ডার্ড কার্টেসিয়ান স্পেসের কথা বলছি। সেটা সবাই ধরে নেবেন, কারণ অন্য ধরনের স্পেসে গেলে তার যে জ্যামিতিক জটিলতা আসবে সেটা হ্যান্ডেল করা, মানে আমি সঠিক লোক নই। ধরে নিতে হবে আমরা কার্টেসিয়ান স্পেসেই আছি, সেইখান থেকে জিনিসটা বোঝার চেষ্টা করছি। অন্য ধরনের স্পেসে গেলে অবশ্যই করা যাবে এক্সটেনশন, অসুবিধার কিছু নেই, কিন্তু সেটা এখানকার জন্য, এই বিষয়ের জন্য সেটা খুব একটা, বা এই কোর্সের জন্য সেটা খুব একটা গুরুত্বপূর্ণ। তো একটা ভেক্টরকে রিপ্রেজেন্ট করতে গেলে আমার nখানা নাম্বার দিতে হবে। তার এই nখানা নাম্বার দেবার ফলে কি হবে, আমি যদি ওয়ান ডাইমেনশনাল স্পেসে থাকি, দেন বেসিক্যালি ইটস আ পয়েন্ট অন আ লাইন। যদি 2 ডাইমেনশনাল স্পেসে থাকি, দেন अगेन ইটস আ পয়েন্ট। তাহলে এই nখানা নাম্বার দিয়ে আমি অ্যাকচুয়ালি n ডাইমেনশনাল স্পেসে একটা পয়েন্টকে স্পেসিফাই করলাম। দ্যাট ইজ দ্য কাইন্ড অফ স্পেসিফিকেশন। আমি এই ভেক্টরটাকে স্পেসিফাই করতে গেলে কোঅর্ডিনেট অ্যাক্সিসের রেসপেক্টে আমার n ডাইমেনশনাল স্পেসে একটা পয়েন্টকে আমি স্পেসিফাই করলাম। সো ওয়ান পয়েন্ট in an n dimensional space, one point in an n dimensional space, n dimensional n dimensional space. এখন প্রশ্ন হচ্ছে, যদি এই টিকটা, ভেক্টরের যে টিকটা, সেটা যদি চলে ফিরে বেড়ায়, সতত সঞ্চরমান হয়, তাহলে সেটা কি হবে?
না ইন জেনারেল তখন আমরা এই ভেক্টরটা একটা ফাংশন অফ টাইম হয়ে যাবে। শুধু তাই নয়, প্রতি মুহূর্তে এই যে ডেসক্রিপশন, এই যে প্রত্যেকটা পয়েন্ট আমি পাবো আলাদা আলাদা করে, মানে লোকাস যেটাকে আমরা বলি, সঞ্চার মানে সঞ্চার মানে পথ যেটা আর কি, তার যে পথে সে ঘুরে বেড়াচ্ছে, যে প্রত্যেকটা পয়েন্ট, এই প্রত্যেকটা কোঅর্ডিনেট সেগুলো চেঞ্জ করতে থাকবে। তার মানে ইন্ডিভিজুয়ালি আমি বলতে পারি যে x1 will become a function of time, x2 will become a function of time, এবং আলটিমেটলি xn সেটাও হয়ে যাবে একটা ফাংশন অফ টাইম। তাহলে এই x1টা সময়ের সাথে সাথে কেমন ভাবে চেঞ্জ করছে, এই ভেক্টরটা সময়ের সাথে সাথে কেমন ভাবে চেঞ্জ করছে, সেটাকে যদি আমায় জানতে হয়, তাহলে ইন্ডিভিজুয়ালি প্রতিটা বিন্দুর এই যে প্রতিটা কোঅর্ডিনেট, প্রতিটা নাম্বার সময়ের সাথে সাথে কিভাবে চেঞ্জ করছে সেটা যদি আমি জানতে পারি, তাহলে আমি এই ভেক্টরটার অ্যাজ সাচ গোটা ভেক্টরটা কি করে সময়ের সাথে সাথে চেঞ্জ করছে সেটাও জানতে পারবো। তাহলে এইটার যে ডাইনামিক্স, সেটাকে যদি আমায় বুঝতে হয়, এর ডাইনামিক্সটা অর্থাৎ dxt dt, এটা একটা ভেক্টর, অবশ্যই এটা যদি পজিশন ভেক্টর হয়, এটা ভেলোসিটি ভেক্টর। তাহলে এই জিনিসটা আমরা বেসিক্যালি এখানে x1 ডট t, x2 ডট t, এই ভেলোসিটি ভেক্টর বা ফিল্ড যাই বলি না কেন, যদি এটা কন্টিনিউয়াসলি ভেরিয়েবল সিস্টেম হয় তাহলে অবশ্যই এটা ফিল্ড হবে, আদারওয়াইজ ম্যাপ হয়ে যাবে। তো যদি আমরা এটা করি যে ইন্ডিভিজুয়ালি, তাহলে আমরা দেখতে পাচ্ছি যে আসলে আমাদেরকে এই এন ডাইমেনশনাল স্পেসে একটা ভেক্টর কিভাবে ঘুরে বেড়াচ্ছে সেটাকে বুঝতে গেলে আমাকে ইন্ডিভিজুয়ালি x1 ডট, x2 ডট, x3 ডট এরকম করতে করতে xn ডট এই জিনিসগুলোকে জানতে হবে। এবং যদি এরকম হয় যদি এইরকম হয় ব্যাপারটা, যে এই বিন্দুর কোঅর্ডিনেটটা, এই বিশেষ সংখ্যাটা সময়ের সাথে কিভাবে বদলাবে সেটা কেবলমাত্র ঠিক এর আগের মুহূর্তে এই এন্টায়ার সেট বলছি আমি কথাটা, এই শব্দটা ব্যবহার করলাম, এই এন্টায়ার সেটের ঠিক আগের মুহূর্তে এই ভ্যালুগুলো কি ছিল সেটা যদি আমার জানা থাকে, তাহলে আমি সেখান থেকেই এর পরেরটা ডিটারমিন করে ফেলতে পারছি, নির্ধারণ করে ফেলতে পারছি নিশ্চিতভাবে, এবং সেখানে কোনো অ্যাম্বিগুইটি নেই, যেটা এখানেও যেতে পারে ওখানেও যেতে পারে, ইউনিকলি ডিটারমিন করে ফেলতে পারছি। এখন এই যে শব্দগুলো বলছি, এই শব্দগুলো আপাত দৃষ্টিতে খুব নিরীহ শব্দ, ইউনিকলি ডিটারমিন করা, এটা ডিটারমিন করে ফেলা, এর ভেতরে অনেক থিওরেম আছে। হ্যাঁ, আমার কাজ কিন্তু সেই থিওরেমের ভেতরে যাওয়া নয়, আমার কাজটা হচ্ছে সিলেবাসটাকে কোনোভাবে হ্যান্ডেল করা। যারা সত্যি সত্যি অঙ্ক শিখতে চান, এই অঙ্কটা শিখতে চান, মানে সেটা ছাত্র শিক্ষক সবাই আমরা যারা শিখতে চাই, তাদেরকে কিন্তু আরো অনেক গভীরে গিয়ে ডিফারেন্সিয়াল ইকুয়েশনের থিওরি পড়তে হবে, সেখানে ইউনিকনেস অফ দ্য সলিউশন এবং তার সাথে লিনিয়ারিটি নন লিনিয়ারিটি কি সম্পর্ক, ডান দিকে ফাংশন যেটা থাকে সেটা কেমন হতে হবে, এরকম অসম্ভব প্রচুর থিওরেম আছে। হ্যাঁ, কিন্তু সেটা করতে গেলে ইট উইল বিকাম আ ক্লাস, মানে লেকচার অন ম্যাথমেটিক্স, ডিফারেন্সিয়াল ইকুয়েশনের এটা হবে। তার জন্য বহু বই আছে, আমি সেখানে একদমই যেতে চাই না, জানিও না অতটা ভালো, একটু একটু জানি কিন্তু পুরোটা জানি না। তো এইটা জিনিসটা যেটা হচ্ছে যে তাহলে আমার এই স্পেসিফিকেশনটা খুব গুরুত্বপূর্ণ, অর্থাৎ এখানে কোনো এক্সপ্লিসিট ডিপেন্ডেন্স অন টাইম নেই। তার মানে কি থাকতে পারে না? পারে। আমি প্রথমে
সহজ সরল জায়গাটা বুঝে নেওয়ার চেষ্টা করব, তারপরে দেখবো সেখান থেকে এক্সটেন্ড করা যায় কি। এই যদি ডেসক্রিপশন হয় যে x1 ডট x2 ডট x3 ডট xn ডট, এগুলো প্রত্যেকটাই আলাদা আলাদা ফাংশন অফ কোঅর্ডিনেটস এট দ্য প্রিভিয়াস মোমেন্ট। অর্থাৎ আমি যদি বলি যে এটা t ইকুয়াল টু 1, আমি টাইম স্টেপে বোঝাতে চাইছি, তাহলে এগুলো সব t ইকুয়াল টু 0 তে। তো একটা টাইম স্টেপ আগে আমি যদি জানি, তাহলে রেকারশন রিলেশন দিয়ে যেরকম an প্লাস 1 জানা থাকলে an বার করতে পারি ফ্রোবেনিয়াস মেথডে, ঠিক যেন সেই রকম ভাবে আমি একটা জানা থাকলে পরেরটা বার করলাম, তারপরটা ডিফারেন্সিয়াল এর যখনই আমি ইকুয়েশন লিখছি, নিউমেরিক্সে লিখলে তখন তো আমি জানি ডিফারেন্স নিয়ে, ফাইনাইট ডিফারেন্স নিয়ে লিমিটটা 0 দিকে নিয়ে যেতে পারলে তখনই ডিফারেন্সিয়াল ইকুয়েশন হয়ে যায় সেটা। তো বেসিক্যালি আইডিয়াটা তাই। এই প্রেসক্রিপশনটা দিয়ে যদি আমার এই সিস্টেমটা ডিফাইন্ড হয় উইদাউট এনি এক্সপ্লিসিট ডিপেন্ডেন্স অন টাইম, তাহলে এটাকে আমরা অটোনমাস অটোনমাস সিস্টেম বলে থাকি। এক্সাম্পল ধরা যাক, আমি একটা এক্সাম্পল নিচ্ছি, x ডট ইকুয়াল টু x অথবা প্লাস অর মাইনাস x, যারা খুশি নিতে পারে। এইটা যদি নিই, ইটস অ্যান অটোনমাস ডিফারেন্সিয়াল ইকুয়েশন। কিন্তু x ডট ইকুয়াল টু যদি আমি বলি আলফা টি, দিস ইজ নট অ্যান অটোনমাস ডিফারেন্সিয়াল ইকুয়েশন, কারণ এখানে একটা এক্সপ্লিসিট ফাংশন অফ টাইম রয়েছে। তো এই যে দুটো প্রেসক্রিপশনে ডিফারেন্স হয়ে যাচ্ছে, এই প্রেসক্রিপশনে ডিফারেন্সটার জন্য আমি অটোনমাস সিস্টেম আর নন অটোনমাস সিস্টেম, এইটা যেমন এক্সপ্লিসিট ফাংশন অফ টাইম রয়েছে, এটাকে আমি নন অটোনমাস সিস্টেম বলবো। এবং আমি দেখতে পাবো যে নন অটোনমাস সিস্টেমকে আমি যদি চাই, তাহলে আমি একটা অটোনমাস সিস্টেমে কনভার্ট করে ফেলতে পারি, কিন্তু সেক্ষেত্রে দ্য ডাইমেনশনালিটি অফ দ্য সিস্টেম সেটা বেড়ে যায়। একটা প্যারামিটার থাকলে একভাবে বাড়ে, দুটো প্যারামিটার থাকলে দুটো বেড়ে যাবে, এরকম ডিপেন্ড করছে আমার এরকম কত রকম টাইম ডিপেন্ডেন্ট আছে, সবকটাকে ইনক্লুড করতে গেলে আমার কতটা বাড়বে, দ্যাট উইল ডিপেন্ড অন দ্য স্পেসিফিকেশন অফ দ্য সিস্টেম। বাট উই আর ট্রাইং টু জাম্পিং দ্য গান, আমাদের অতটা দরকার নেই এই মুহূর্তে। আপাতত এইটা যদি প্রেসক্রিপশনটা হয়, ফর্চুনেটলি আমাদের কারিকুলামে আমরা এইটুকুই খালি করছি। আমরা এন ডাইমেনশনাল সিস্টেম সেখানে তো যাচ্ছি না, 2 ডাইমেনশনাল সিস্টেম সেখানেও যাচ্ছি না। We are just concentrating on a system which is 1 dimensional, and by the way, এই যে system of linear equations, rather system of ordinary differential equations, linear টা ভুল বললাম, system of ordinary differential equations যেটা may be coupled with each other, তাতে linearity থাকতেও পারে নাও পারে, whatever, এইটাকে আমরা একটা নন লিনিয়ার ডাইনামিক্যাল সিস্টেম বা একটা ডাইনামিক্যাল সিস্টেম বলবো। যদি নন লিনিয়ারিটি থাকে তাহলে নন লিনিয়ার, যদি নন লিনিয়ারিটি না থাকে তাহলে লিনিয়ার, বাট ইন জেনারেল এটাকে আমরা এন ডাইমেনশনাল ডাইনামিক্যাল সিস্টেম বলবো। তো একটা অর্ডিনারি ডিফারেন্সিয়াল ইকুয়েশন প্রথমে মনে রাখতে হবে, আমরা সেইটা নিচ্ছি এবং সেটাকে আমরা কনভার্ট করছি একটা সিস্টেম অফ কালেকশন অফ ফার্স্ট অর্ডার ডিফারেন্সিয়াল ইকুয়েশনস। এইটাকে আমরা ডাইমেনশনাল, এটাকে আমরা একটা ডাইনামিক্যাল সিস্টেম বলছি। যতগুলো ফার্স্ট অর্ডার ডিফারেন্সিয়াল ইকুয়েশনের সেটটা নিলে আমি কমপ্লিটলি এই ডাইনামিক্সটাকে স্পেসিফাই করতে পারবো উইদাউট এনি অ্যাম্বিগুইটি, নেসেসারি এবং সাফিসিয়েন্ট কন্ডিশন মেনটেন করে, সেইটাকে আমরা বলবো দ্য ডাইমেনশনালিটি অফ দ্য ডাইনামিক্যাল সিস্টেম। এখানে যদি এন খানা লাগে তাহলে ইটস অ্যান এন ডাইমেনশনাল ডাইনামিক্যাল সিস্টেম, যদি একটা দিয়ে কাজ হয় তাহলে 1D ডাইনামিক্যাল সিস্টেম। যেহেতু আমাদের সিলেবাসে এই একটাই আছে, আমরা মোটামুটি ভাবে এই একটার উপরেই কনসেন্ট্রেট করার চেষ্টা করব এবং সেখানে আমরা দেখবো যে তার মানে আমাদের কাজটা হলো বেসিক্যালি এই ধরনের একটা জিনিস করা, এই স্ট্রাকচারে যে পার্শিয়াল, যে অর্ডিনারি ডিফারেন্সিয়াল ইকুয়েশন গুলো হবে সেটাকে বোঝা, তার অ্যানালিসিস করতে শেখা। এটা আমরা করে এসেছি, অবশ্যই আমরা করে এসেছি, কিন্তু সেটাকে একটু নতুন আলোয় দেখা, এইটাই হচ্ছে আমাদের কাজ। যে এই সিলেবাসের যে অংশটা সেটা হচ্ছে এই ধরনের ডাইনামিক্যাল সিস্টেম, সেটাকে আমরা কিভাবে একটু অন্যভাবে দেখতে পারি। এইটা, এই অ্যানালিসিসটা অনেক ক্ষেত্রে খুব হেল্পফুল হয়, খুব সাহায্য করে আমাদেরকে। তো আসল জিনিসটা যেটা হলো যে সেটা হচ্ছে এই জিনিসটা,
এবার এর মধ্যে অনেক কিছু আছে, ডিটারমিনিজমটা আছে, নন লিনিয়ারিটি অ্যান্ড ইটস এফেক্টস আছে, এবং এভলিউশন রুলের কিছু অ্যালগরিদমস আছে, কিভাবে এটা ইভলভ করতে পারে। হ্যাঁ, তো সেই জিনিসটা। এবং আরেকটা জিনিস হচ্ছে, আমরা যে আলোচনার যে অ্যাম্বিট, আলোচনার যে জায়গা, সেখান থেকে আমাদের সিলেবাসে দু ধরনের ডিফারেন্সিয়াল ইকুয়েশন আমরা করেছি। একটা হচ্ছে অর্ডিনারি ডিফারেন্সিয়াল ইকুয়েশন, যেটাকে আমি ওডিই বলে ইয়ে করবো, আরেকটা হচ্ছে পিডিই। এগুলো যেমন হিট ডিফিউশন ইকুয়েশন, ভাইব্রেশন অফ আ স্ট্রিং, তারপরে হচ্ছে ওয়াটার মানে ফ্লো অফ ফ্লুইডস, নাভিয়ার-স্টোকস ইকুয়েশন, হ্যাঁ, ইভেন শ্রোডিঙ্গার ইকুয়েশন। এই যে জায়গাগুলো, সেগুলো কিন্তু আমরা দেখেছি, সেগুলো পার্শিয়াল ডিফারেন্সিয়াল ইকুয়েশন। আমাদের আলোচনার মধ্যে আমরা পার্শিয়াল ডিফারেন্সিয়াল ইকুয়েশনকে ইনক্লুড করছি না, কারণ এটা খুবই কমপ্লিকেটেড। কেন, সেটা আমরা এইভাবে বোঝার চেষ্টা করব। যে ধরা যাক আমি বুঝতে চাইছি যে এই x ডট ইকুয়াল টু fx, এই সিস্টেমটাকে আমি পুরোপুরি ডিটারমিন করতে চাইছি, x এজ আ ফাংশন অফ টাইম, এইটা আমার বার করতে হবে। সেটা করতে গেলে আমি কি করতে পারি না, dx বাই fx ইকুয়ালস টু dt, and therefore এটাকে আমি যদি ইন্টিগ্রেট করি, তাহলে এইটাকে ইন্টিগ্রেট করলে এটা হবে সাম g অফ x, আমি ধরে নিলাম, ইজ ইকুয়াল টু t প্লাস c। এবার এই কমপ্লিট ডিটারমিনেশনের জন্য এটাকে সম্পূর্ণভাবে কোনো আরবিট্রারিনেস যাতে না থাকে, হ্যাঁ, এটার মধ্যে যেন এমন কোনো অংশ না থাকে যেটা আমরা জানি না, তার জন্য আমাদেরকে এই সিটা, যেটা আরবিট্রারি কনস্ট্যান্ট, সেটাকে ডিটারমিন করতে হবে। এই ডিটারমিনেশনটা হবে t ইকুয়াল টু 0 তে। আমি যদি g0 টাকে জানতে পারি, যে x ইকুয়াল t ইকুয়াল টু 0 তে আমি যদি বলি x ইকুয়াল টু 0, তাহলে g0 ইকুয়াল টু c, সরি c। ইন দ্যাট কেস কি হয়ে গেল, এটাকে আমি এইভাবে লিখতে পারলাম যে gx মাইনাস g0 ইকুয়াল টু c ইকুয়াল টু t। এই হচ্ছে ব্যাপার। তাহলে আমার কি জানতে হলো, এই g0টা অবভিয়াসলি x at t ইকুয়াল টু 0, এটা কত ছিল, x ইকুয়াল টু 0 তে কত ছিল, তার সাথে রিলেটেড, কারণ এটাকে ইন্টিগ্রেট করে পাচ্ছি। তাহলে আমাকে কি করতে হলো না, একটা and f of 0টা কি, it's a function determined at a particular value of its argument, that is basically a number. তার মানে হচ্ছে, সরি পরিষ্কার করে লিখতে হবে, a number। তার মানে হচ্ছে একটা ফার্স্ট অর্ডার ডিফারেন্সিয়াল ইকুয়েশন, তার সলিউশনটাকে কমপ্লিটলি স্পেসিফাই করতে গেলে আমাকে একটা নাম্বার স্পেসিফাই করতে হচ্ছে। আই নিড টু স্পেসিফাই ওয়ান নাম্বার। সিমিলারলি আমি যদি হারমোনিক অসিলেটরটা সলভ করতে চাই, which is basically this x dot double dot plus omega square x equal to 0, তাহলে আমাকে x at t equal to 0 and x dot at t equal to 0 এটা সাপ্লাই করতে হচ্ছে। So these are basically two numbers. তাহলে এখানে বোঝা যাচ্ছে যে এখানে ডাবল ডট আছে, আমি এটাকে দুটো ফার্স্ট অর্ডার ডিফারেন্সিয়াল ইকুয়েশন হিসেবে ভাবতে পারি, যে x ডট ইকুয়াল টু p and p ডট ইকুয়াল টু মাইনাস ওমেগা স্কোয়ার x। তাহলে এখন আমি ভাবতে পারছি x ডট 0টাকে আমি p0 হিসেবে ভাবতে পারি। তাহলে আমি জানো x at t equal to 0 আর p at t equal to 0, which is basically একটা ইউনিট মাস যদি ব্লক থাকে বা একটা পার্টিকেল থাকে, তার পজিশন এবং মোমেন্টাম at t equal to 0 যদি বলে দিই, তাহলে ডাইনামিক্সটা কমপ্লিটলি স্পেসিফাইড। এটা যারা 6th সেমে এখন স্ট্যাটিস্টিক্যাল মেকানিক্স পড়ছো ছাত্রদেরকে বলছি, তাদের কাছে স্পেসিফিকেশনটা মাইক্রো ক্যানোনিক্যাল আনসাম্বলে, সেখান থেকে তোমরা নিশ্চয়ই এটা বুঝতে পারবে
যে যদি আমি 3 ডাইমেনশনে যাই তাহলে এক্স ওয়াই জেড ইএক্স পি ওয়াই পি জেড একটা পার্টিকেলের জন্য 6টা নাম্বার স্পেসিফাই করতে হয় নিউটনস লটা ভালো করে স্পেসিফাই করতে গেলে। তো 1D সিস্টেমে যদি হয় তাহলে শুধু এক্স আর পি এক্স এটা করলেই হয়ে যায়, তো সেই জন্য দুটো নাম্বার। কিন্তু এবার আমি চিন্তা করে দেখি যদি যারা আমরা সবাই অ্যাকচুয়ালি এই 5টা সেমিস্টারের জার্নি যে সমস্ত তোমরা সবাই করে এসেছো, সেখানে যখন ভাইব্রেশন অফ স্ট্রিং এটা তোমরা করেছো, এটাই ভেবে রাখো যে ইনিশিয়াল কন্ডিশনটা কি করেছিল যখন ফ্লাক্স স্ট্রিং করেছিল। x = 0 এবং x = l এই হচ্ছে আমার স্ট্রিংটা, এবং সেখানে আমি t = 0 তে এরকম একটা প্রোফাইল ধরে নিয়েছিলাম। এই হাইটটা হচ্ছে h। তো t = 0 তে y of x at t = 0 is a function of x, সেটা হচ্ছে এই প্রোফাইলটা। and not only that, y dot of x at t = 0 এটা ছিল 0। but what is this and what is this? Basically these are two functions, এখন আর দুটো নাম্বার স্পেসিফাই করে হচ্ছে না। তো এই যে x = 0 আর x = l এই ইন্টারভালটা, এই ইন্টারভালের মধ্যে প্রত্যেকটা পয়েন্ট, তার মানে দেয়ার আর ইনফিনিট নাম্বার অফ পয়েন্টস, প্রতিটা পয়েন্টে আমাকে একটা করে নাম্বার স্পেসিফাই করতে হয়েছে। তার মানে এই যে অসিলেশনের যে সিস্টেমটা পার্শিয়াল ডিফারেন্সিয়াল ইকুয়েশন দিয়ে যেটাকে আমি ডেসক্রাইব করার চেষ্টা করছি, তার ইনিশিয়াল কন্ডিশনে আমার একটা নয়, দুটো নয়, তিনটে নয়, অ্যাকচুয়ালি আমার ইনফিনিট খানা নাম্বার স্পেসিফাই করতে হচ্ছে। তাহলে এবারে আমি যদি এইভাবে ভাবতে চাই যে আমার একটা নাম্বার স্পেসিফাই করতে হলে এটা 1 ডাইমেনশনাল ডাইনামিক্যাল সিস্টেম, যদি দুটো নাম্বার স্পেসিফাই করতে হয় তাহলে 2 ডাইমেনশনাল ডাইনামিক্যাল সিস্টেম, যদি n খানা স্পেসিফাই করতে হয় তাহলে n ডাইমেনশনাল ডাইনামিক্যাল সিস্টেম, সেই লজিকটাকে যদি আমি ব্যবহার করি তাহলে আমি বুঝতে পারছি যে আমি কিন্তু খুব জটিল জায়গায় চলে গেছি পার্শিয়াল ডিফারেন্সিয়াল ইকুয়েশনে। সেটা হচ্ছে অ্যাকচুয়ালি আমি ইনফিনিট খানা নাম্বার স্পেসিফাই করতে হবে। তার মানে একটা পার্শিয়াল ডিফারেন্সিয়াল ইকুয়েশন ইজ ইকুইভ্যালেন্ট টু অ্যান ইনফিনিট ডাইমেনশনাল ডাইনামিক্যাল সিস্টেম। আমি এর বাইরে আর কিছু বলবো না। ফ্লুইড মেকানিক্সে যারা কম্পিউটেশন করেন, পার্টিকুলারলি প্যাটার্ন ফরমেশন বা এই জাতীয় জায়গাতে, যারা এই দেখতে পারা মানে চাইলেই আজকে আর্কাইভ খুললে অনেক কিছু দেখা যাবে, সেখানে দেখতে পাবেন যে এই ধরনের জিনিস করতে গেলে এই ইনফিনিট খানা যে স্পেসিফিকেশন তার মধ্যে একটা ছোট্ট সাবস্পেস ওরা বেছে নেন। কেউ 5টা, কেউ 10টা, কেউ 20টা, কেউ 30টা, কেউ 40টা, ডিপেন্ডিং অন কার কাছে কত বড় কম্পিউটার আছে, কত ভালো করতে পারেন, কেউ 100টা, কেউ 200টা, বাট দ্যাট ইজ দ্য লিমিট। ইভেন আমাদের সুপার কম্পিউটার ইউজ করে যখন কম্পিউটেশন করা হয় তখনও 200-র বেশি মোড নিয়ে খুব একটা বেশি কেউ ক্যালকুলেট করে না। ইনফ্যাক্ট যদি নেভিয়ার করা হয় তাহলে এটা বোঝা যাচ্ছে যে তখন আমাকে কিন্তু ইনফিনিট খানার মোডের মধ্যে থেকে আমাকে কয়েকটা মোড বেছে নিয়ে করতে হয়, তার মানে বাকিগুলোকে ফেলে দিতে হয়। সো উই হ্যাভ টু ট্রাঙ্কেট মোডস, উই হ্যাভ টু সে যে এরা ইম্পর্টেন্ট, বাকিগুলো অতটা ইম্পর্টেন্ট নয়। তখন আমার ইম্পর্টেন্স দাঁড়ায় যে আমি কোন ফিজিক্যাল ফেনোমেনাটা দেখতে চাইছি, তার সঙ্গে রেলেভেন্ট যে মোডগুলো সেইটাকে আমরা নিয়ে বাকি মোডগুলোকে বলি যে এই পার্টিকুলার ফিজিক্স বা এই পার্টিকুলার ফেনোমেনার জন্য বাকি মোডগুলো ইম্পর্টেন্ট নয়। and this is a kind of truncation which goes under the name of Galerkin truncation. আমরা এই ব্যাপারে কিন্তু কোনো কথা বলবো না, তার কারণ আমি জানি না। আমি এটুকু জানি যে এটা করতে হবে না, এবং এটা বললাম এই কারণে যে ভবিষ্যতে যদি কেউ মনে করেন যে এটা নিয়ে একটু নাড়াচাড়া করবেন, তাহলে এই জিনিসটা কি সেটা এটা অ্যাকচুয়ালি ইটস ভেরি ডিফিকাল্ট। হ্যাঁ, যে একটা ফিজিক্যাল সিস্টেমের জন্য কোন মোডগুলো ইম্পর্টেন্ট, একটা ভিসকাস সিস্টেম, একটা নন ভিসকাস সিস্টেম, এই সমস্ত নানা রকম ব্যাপার আছে, অত আমি জানি না, কিন্তু এটা জানি যে এটা খুব কঠিন একটা জায়গা। তো আমাদের এই পারভিউ এর মধ্যে থেকে, এই আলোচনার মধ্যে থেকে প্রথম কথা হচ্ছে পার্শিয়াল ডিফারেন্সিয়াল ইকুয়েশনটা কমপ্লিটলি বাদ, ডাইনামিক্যাল সিস্টেমেরও এন ডাইমেনশনাল সিস্টেম বাদ দিয়ে শুধু 1 ডাইমেনশনাল সিস্টেমটাকেই মোটামুটি ভাবে আমরা টার্গেট করেছি। কাজে আমাদের জার্নিটা খুব একটা জটিল কিছু নয়। তো আমরা চেষ্টা করব এটাকে ধরে রাখতে, এই প্লেয়ারটাকে ধরে রাখতে, এবং টুকটাক ছোটখাটো ক্যালকুলেশন কিভাবে করতে হয় সেটা বুঝতে। মানে এটা একটা বিশাল মানে উদ্দেশ্য হবে যে এইটা করবার পর যে কেউ স্টোক্যাসের বইটা খুললে প্রথম চ্যাপ্টার কি দ্বিতীয় চ্যাপ্টারটা মোটামুটি নিশ্চিন্তে পড়তে পারে। এবার যদি লিনিয়ার ডিফারেন্সিয়াল ইকুয়েশন ধরি, লিনিয়ার
তাহলে কি হতে পারে? x dot is a linear function of x. So x dot equal to alpha x. Alpha can be +1, alpha can be -1. আপাতত এই তাহলে একটার জন্য সলিউশন কি হবে? যদি x dot equal to +x হয়, তাহলে তার করেসপন্ডিং সলিউশনটা হবে e টু দ্য পাওয়ার t। আর x dot equal to যদি -x হয়, তাহলে তার সলিউশনটা হবে e টু দ্য পাওয়ার -t। কারণ আমার যদি নন লিনিয়ারে যেতে হয়, তার আগে ওয়ান ডাইমেনশনাল সিস্টেমে হোয়াট ইজ দ্য লিনিয়ার রেসপন্স, এটা আমাকে বুঝতে হবে। And the only linear response or responses that are allowed by the system, these are exponentially growing or decaying solutions. That is very interesting, huh? এটা কি? Exponentially growing আর এটা হচ্ছে exponentially decaying. গ্রোয়িং মানে কি না, এক্স ভেক্টর যেটা বলছিলাম, তো ওয়ান ডাইমেনশনে যদি আমি ওয়ান ডাইমেনশন তবু আমি ভেক্টর কথাটাই ব্যবহার করবো কখনো কখনো, বেশিরভাগ ক্ষেত্রেই, যে এর যে ম্যাগনিটিউড ছিল, মান যেটা, সেটা সময়ের সাথে সাথে এই সলিউশনে যেন ক্রমশ বাড়ছে। অর্থাৎ ভেক্টরটাকে যদি আমি এইভাবে বোঝাই, তাহলে পরের মুহূর্তে যেন ভেক্টরটা এরকম হয়ে গেছে, তারপরের মুহূর্তে যেন ভেক্টরটা এরকম হয়ে গেছে, তারপরের মুহূর্তে যেন ভেক্টরটা এরকম হয়ে গেছে। সেটা একটা ফিল্ড যেটা ম্যাগনিটিউডে যেন ক্রমবর্ধমান। আর এইটার ক্ষেত্রে যদি আমি দেখতে চাই, তাহলে এটা যেন শুরুতে এইরকম ছিল, তারপরে এরকম হয়ে গেছে, তারপরে এরকম হয়ে গেছে, তারপরে এরকম হয়ে গেছে। এটা যেন ক্রমহ্রাসমান, ক্রমশ কমছে সময়ের সাথে সাথে। এটা খুব ইম্পর্টেন্ট এটা বোঝা। তার কারণ হচ্ছে এটার সঙ্গে সঙ্গে এই সিস্টেমটার স্টেবিলিটি জড়িয়ে আছে। অর্থাৎ আমি যদি বলি যে একটা পার্টিকেল একটা জায়গায় দাঁড়িয়ে আছে, তাহলে সেই ক্লাসিক্যাল মেকানিক্সের কনসেপ্ট থেকে আমি এটা বলতে জিজ্ঞেস করতে পারি, আচ্ছা ঠিক আছে, ওটা দাঁড়িয়ে আছে, দিস ইজ নট ইন্টারেস্টিং বিকজ নাথিং ইজ চেঞ্জিং উইথ টাইম, সো দেয়ার ইজ নো ডাইনামিক্স। Obviously, I can go to a Galilean frame যেখানে এটা একটা ভেলোসিটি নিয়ে মুভ করছে, কনস্ট্যান্ট ভেলোসিটি নিয়ে মুভ করছে, সেটা ঠিক আছে। নন ইনার্শিয়াল ফ্রেমে গেলে একটা অ্যাক্সিলারেশন দেখতে পাবো। দোজ অ্যাপার্ট, আমি এখানে বলছি যে ফ্রেমে রয়েছে সেই ফ্রেমে এই পার্টিকুলার ফ্রেমের গল্পটাও আমি এখন যাচ্ছি না, আনছি না, নট ইম্পর্টেন্ট ইন দিস কনটেক্সট। হ্যাঁ, আগে আমরা সহজ জিনিসগুলো বুঝি, তারপর সেইখানে জটিল জিনিসগুলো আপনারা নিজেরাই দেখে নিতে পারবেন। আমার দৌড় সহজ জিনিস হচ্ছে। তো এই লিনিয়ার ফাংশন অফ এক্স, তাহলে এই গ্রোয়িং এবং ডিকে, তাহলে আমি যদি পার্টিকেলটাকে এখানে সে রয়েছে, দিব্যি রয়েছে, তাকে যদি একটু ডিস্টার্ব করে, একটা ঠেলা দিই, এন্ড হাউ ডাজ দ্য পার্টিকেল রেসপন্ড? এই যে আমি তাকে একটা এক্সটার্নাল স্টিমুলাস দিলাম, বা যেটাকে আমি বলি পারটারবেশন দিলাম, তাকে একটু ডিস্টার্ব করার চেষ্টা করলাম, দ্য এন্টায়ার গ্যামুট অফ নন লিনিয়ার ডাইনামিক্স ইজ কাইন্ড অফ, if a system is in a situation where the dynamics is non-interesting, then how does the system behave under such a perturbation? So it's a response towards perturbation. But a linear system ক্ষেত্রে আমার তো জানা আছে যে exponentially growing or exponentially decaying. This is, once you know this, যে এটার বেশি আর কিছু হতে পারে না, তাহলে তো খেলাটা এখানে শেষ হয়ে গেছে। কিন্তু প্রশ্নটা হচ্ছে যে এখানে এটার পরে যদি একটা আলফা প্লাস বিটা এক্স কিউব থাকতো, তাহলে কি হতো? প্রশ্নটা সেইখানে যে আমার এখানে জিনিসটা যেটা রয়েছে, যে এটা যদি কেউ বলে যে আচ্ছা একটা আলফা প্লাস বিটা এক্স কিউব বা আলফা প্লাস বিটা এক্স স্কোয়ার, এরকম কিছু যদি থাকতো, আলফা এক্স প্লাস বিটা এক্স স্কোয়ার, তাহলে কি হতো?
তখন আমরা কি করবো না, আমরা এই গোটা সিস্টেমটা, যেটা রেসপন্স আমরা খুব ভালো করে জানি, আমরা এটাকে বলবো যে এটা তো আমরা জানি, এই পার্টটা আমার জানা আছে। তাহলে এই জানা জিনিসটা কিভাবে মডিফাইড হতে পারে বিকজ অফ দিস অ্যাডিশনাল টার্ম, এই এক্সট্রা জিনিসটাকে ঢোকানোর ফলে আমার এই জানা জিনিসটা কিভাবে বিগড়ে যেতে পারে বা কিভাবে মডিফাইড হতে পারে, সেইটাকে বোঝার চেষ্টা করা, দ্যাট অ্যান্ড দ্য কোয়ালিটেটিভ ফিলিং, সেইটা হচ্ছে। এবারে প্রশ্ন হচ্ছে যে এটা তো আমরা প্রোগ্রাম করে চাট করে ফেলতে পারি, তাহলে এই হিজিবিজি এই ক্লাস করার কি দরকার? আমি একটা রুম বেকুটটা মেথড আমি খুব ভালো করে শিখে নিলাম, আর কেস কোড চালিয়ে দিলাম, সেখান থেকে আমি ডেটা পয়েন্ট জেনারেট করলাম, গ্রাফ প্লট করলাম, বুঝে গেলাম, ফ্যান্টাস্টিক। অ্যাকচুয়ালি যদি কেউ যদি সেটা করতে পারেন, তাহলে সেই উত্তরটাই আমরা খুঁজছি। কিন্তু অনেক ক্ষেত্রেই এটা হয় যে নিউমেরিক্স যদি প্রপারলি করা না হয়, তাহলে সেখানে সমস্যা হতে পারে, ভুল উত্তর চলে আসতে পারে। তাহলে জিনিসটা হচ্ছে, আমি নিউমেরিক্সটা তখনই খুব সাকসেসফুল হয় যারা এখানে প্রোগ্রামিং খুব ভালো জানেন, আমি জানি না, বলতে পারবো না, তারা বলতে পারবেন যে নিউমেরিক্স করবার আগে যারা ভালো প্রোগ্রাম করেন, তাদের একটা বড় জায়গাতে তারা বুঝতে পারেন যে উত্তরটা কেমন আসা উচিত। তাদেরকে অনেক সময় প্রোগ্রামের আউটপুটটা নিয়ে গিয়ে দেখালেই তারা বলতে পারেন যে না এই জায়গাটা ভালো হচ্ছে না, এখানটা দেখো তো একটু চেক করে। সো দ্যাট ইজ দ্য এক্সপেকটেশন, যে এটা এরকম বিহেভ করা উচিত। এই এক্সপেকটেশনটা তৈরি হবে বেসড অন দিস ফান্ডামেন্টাল প্রিন্সিপল, যে আমি এই থিওরিটিক্যাল বেসিসটা আমার কতটা ভালো আছে। আমাদের কোর্সটার কারিকুলামটার উদ্দেশ্য হচ্ছে এই থিওরিটিক্যাল ফ্রেমওয়ার্কটাকে তৈরি করা। এইবার কলেজে যারা আছেন, যারা প্রোগ্রামিংটা খুব ভালো জানেন, তারা পাইথন হোক, C++ হোক, বা যে কোনো জাভাস্ক্রিপ্ট হোক, যে কোনো একটা জাভাস্ক্রিপ্ট যাই হোক না কেন, সেখান দিয়ে দ্বারা যদি এরকম অ্যাপলেটস তৈরি করতে পারেন, ছাত্রদেরকে এনকারেজ করতে পারেন যে এই প্রোগ্রামগুলো চালিয়ে তোমরা দেখো ট্র্যাজেক্টরি গুলো কেমন হচ্ছে, ভেক্টর গুলোকে প্লট করো, যে ডায়াগ্রাম গুলো স্ট্রোগ্যাক্সে দেওয়া আছে সেগুলো জেনারেট করতে পারো, তাহলে দ্যাট উড বি আ রিয়েলি ফ্যান্টাস্টিক ওয়ে অফ লার্নিং ননলিনিয়ার ডায়নামিক্স। অন ওয়ান হ্যান্ড এটা একটা থিওরিটিক্যাল কোর্স যেটা হচ্ছে, এর সাথে এই ধরনের সিস্টেমকে নিউমেরিক্যালি তৈরি করতে গেলে, মানে সিমুলেট করতে গেলে যে নিউমেরিক্যাল অ্যালগরিদম লাগে, সেই অ্যালগরিদমের একটা কোর্স, অ্যান্ড দেন আ কোর্স অন প্রোগ্রামিং, যে কিভাবে এই জিনিসগুলোকে তৈরি করতে হয়। ইটস আ কমপ্লিট থ্রি প্রংড অ্যাপ্রোচ। ভবিষ্যতে যারা এই জিনিসগুলো নিয়ে ভাবছেন, তারা ছাত্র স্বার্থে যদি এগুলো করেন, তাহলে রিয়েলি একটা খুব সুন্দর জায়গায় আমরা পৌঁছতে পারবো, যে একদিকে নিউমেরিক্স, একদিকে প্রোগ্রামিং দিয়ে এটা করা, যে নিউমেরিক্যাল অ্যালগরিদমস গুলো কি কি হতে পারে, অ্যান্ড দেন এটা এটা এবং তারপরে সেটাকে আস্তে আস্তে যদি পার্শিয়াল ডিফারেন্সিয়াল ইকুয়েশনের ডোমেন এক্সটেন্ড করা যায়, দ্যাট উড বি আ গ্র্যান্ড থিং। তো আমার উৎসাহ হবে যে যদি কেউ এটা করেন ভবিষ্যতে, তাহলে আই উড বি এবল টু লার্ন সামথিং ফ্রম দ্যাট কোর্স ফর গাইস। সো ইনিশিয়ালি তাহলে আমার উত্তরটা হচ্ছে এটা, যে আমি জানি যদি একদম লিনিয়ার হয়, তাহলে লিনিয়ার রেসপন্সটা হবে যে x ডট ইকুয়াল টু, যদি প্লাস মাইনাস x হয়, তাহলে তার রেসপন্সটা হবে e টু দ্য পাওয়ার t আর e টু দ্য পাওয়ার মাইনাস। এই হচ্ছে গল্প। এবার হচ্ছে কনসিকুয়েন্সেস অফ নন লিনিয়ারিটি। এই কনসিকুয়েন্সেস অফ নন লিনিয়ারিটি বলতে গেলে আমি যদি এইটা করি, যে x ডট ইকুয়াল টু 1 প্লাস এক্স স্কোয়ার, এটা নন লিনিয়ার সিস্টেম, এবং এটাকে ইন্টিগ্রেট করলে আমরা দিব্যি দেখতে পাচ্ছি যে tan ইনভার্স x is equal to some p plus c dx by 1 plus x square, এটাকে ইন্টিগ্রেট করলে tan inverse x, this is, and then x equals to this is a solution. The high school calculus, সেখান থেকে এটা আমরা পেয়ে যাচ্ছি। এবং যদি বলা থাকে প্লাস at t equal to 0, say x equal to 1, এটা যদি হয়, তাহলে আমি দেখতে পাচ্ছি
যে tan c is equal to 1, তাহলে c equal to pi/4, তাহলে x equals to tan t plus pi/4। সাধারণভাবে আমরা এখানে খুশি হয়ে যাব যে বাহ, একটা ডিফারেন্সিয়াল ইকুয়েশন দেওয়া হয়েছে, আমি তার উত্তর লিখে ফেলেছি, এন্ড অফ জার্নি। But in nonlinear dynamics, this is basically the beginning of journey. When I know the solution, I try to stare at the solution, try to understand what is the nature of the solution, and I immediately notice যে t টা যখন pi/4 এর দিকে যাচ্ছে, when t goes to pi/4, x actually blows up. x টা ইনফিনিটির দিকে যাচ্ছে, কারণ এখানে কিছু ইন্টারেস্টিং ঘটনা ঘটছে। So this is what, তার মানে কি হচ্ছে, even for a finite value of t, নর্মালি আমি কি ভাবতাম যে t going to infinity তে এটা ইনফিনিটিতে যাবে, এই যে রেসপন্সটা, x will go to infinity as t goes to infinity, x goes to 0 as t goes to infinity। কিন্তু এখানে আমি দেখতে পাচ্ছি যেটা একটা অদ্ভুত ব্যাপার হচ্ছে যে t টা যখন pi/4 এ যাচ্ছে তখন x টা ইনফিনিটির দিকে চলে যাচ্ছে। সেই জন্য this is an interesting consequence. So this is a point of interest, যে as t goes to pi/4, x goes to infinity. This is interesting. This is basically এই ফিচারগুলোই আমাদেরকে ননলিনিয়ার ডাইনামিক্স এর প্রতি টেনে নিয়ে যায়। এই আকর্ষণীয় ফিচারগুলো আছে বলেই আমরা ননলিনিয়ার ডাইনামিক্স এর প্রতি আকৃষ্ট হই। এছাড়াও এই ধরনের সিস্টেম আমরা পেতে পারি, এটা যেরকম আমরা দেখলাম যে একটা ফিচার দেখলাম, এরকম আরেকটা ফিচার হতে পারে এরকম, যে আমি কয়েকটা এক্সাম্পল দিচ্ছি, সেটা হচ্ছে x dot equal to 1/x, সিমিলারলি এটা এরকম আরো এক্সাম্পল পাওয়া যেতে পারে। এটাকে আমি সহজ করে দেখতে গেলে এটাকে x dot equal to 1, so ddt of x square by 2 is equal to 1। তো এখান থেকে আমি একটা সলিউশন লেখার চেষ্টা করতে পারি যে x square is equal to 2t plus c। আরো একটা জিনিস খুব গুরুত্বপূর্ণ, যখনই আমি সলিউশন লিখতে যাচ্ছি, complete specification of the solution that comes through the specification of the initial condition, এটা কিন্তু খুব গুরুত্বপূর্ণ। নিউটনের সূত্রে নিউটন ডিফারেন্সিয়াল ইকুয়েশন গুলো দিয়ে গিয়েছিলেন যে কি হবে, কিন্তু ইনিশিয়াল কন্ডিশন উনি দেননি। প্রতিটা সিস্টেম একটা আরেকটার থেকে আলাদা হয়ে যাচ্ছে ইন দ্য স্পেসিফিকেশন অফ দ্য ইনিশিয়াল কন্ডিশন, এবং আরেকটু এগিয়ে গেলে ইন দ্য স্পেসিফিকেশন অফ দ্য বাউন্ডারি কন্ডিশন। দিজ আর টু ডিফারেন্ট আইডেন্টিটি। শ্রোডিঙ্গার ইকুয়েশন করার সময় আমাদেরকে দুটোই করতে হয়, ইনিশিয়াল কন্ডিশন এন্ড বাউন্ডারি কন্ডিশন। সো এখানেও আমি যাব না, যারা একটু দেখতে চান যে কোনো ডিফারেন্সিয়াল ইকুয়েশনের বই দেখতে পারেন, সেটা হচ্ছে সিমন্সের বইটাও দেখতে পারেন, সিমন্সের ডিফারেন্সিয়াল ইকুয়েশনস। আর একটা বই আছে শেফলি রস, এসএল রস, এর একটা বই আছে ডিফারেন্সিয়াল ইকুয়েশনের। এই দুটো বইতেই খুব সুন্দরভাবে অনেক কিছু বলা আছে। তো যেহেতু ননলিনিয়ার ডাইনামিক্স এর এই কন্টিনিউয়াম পার্টটাতে যেটা আমরা করছি এটা ডিফারেন্সিয়াল ইকুয়েশন, আর একটা পার্ট আছে যেটা ম্যাপ দিয়ে করতে হয়, সেই পার্টটা যেখানে ডিফারেন্সিয়াল ইকুয়েশন দিয়ে সবকিছু করতে হয়, এই দুটো বইয়ের শেষ দিকে এই সিস্টেম গুলোকে এক্সপ্লেন করা আছে। সো ইফ ইউ রিয়েলি ওয়ান্ট টু হ্যাভ আ লুক যে ডিফারেন্সিয়াল ইকুয়েশন এর বইতে এইগুলো দেখা, তো স্টোগ্যাটসের যদি প্রকিউর করতে বা হাতের কাছে পেতে অসুবিধা, যদি আজকাল পিডিএফ পাওয়া যায়, সিমন্স বা শেফলি রস হাতের কাছে থাকলে শেষের দিকে এটা
দেখে নেওয়া সম্ভব। ওকে, টেক্সট আমি খুব স্লোলি যাচ্ছি, কাজেই আমি নিয়েছি কয়েকটা দিন একটু রিল্যাক্স ইয়েতে যাতে বলতে পারি, সেই কারণেই এটা আমি করেছি। যেটা এটা হচ্ছে, তাহলে আমি কন্টিনিউয়াস সিস্টেম যদি চাই, তাহলে এখানে আমি যাব x ডট ইকুয়াল টু fx বলে। vis-a-vis আমি যদি ডিসক্রিট সিস্টেম চাই, then this will be something like it's a map. তো এটাকে বলা হয় ডিফারেনশিয়াল ইকুয়েশন। এটাকে বলা হয় ম্যাপ। ঠিক আছে, এটাকে বলা হবে x ডট ইকুয়াল টু fx অটোনমাস, x ডট ইকুয়াল টু f অফ x কমা t এটা হবে নন অটোনমাস, এক্সপ্লিসিট টাইম ডিপেন্ডেন্স এখানে থাকবে। সিমিলারলি x ডট xn প্লাস 1 ইকুয়াল টু যদি f অফ xn থাকে, তাহলে এটা হবে অটোনমাস। xn প্লাস 1 যদি, সরি xn হবে f of xn comma lambda n একটা প্যারামিটার আরো লাগে, then this is a non autonomous map. ওকে, এর পরের পয়েন্টটা হচ্ছে যে the fixed points of the dynamical system. So x dot equal to যদি আমি বলি 0, that means আমি খালি এখন এই অটোনমাসের কথা বলবো না, হ্যাঁ এইটার কথা আমি এখন আলোচনার মধ্যে আনছি না, আমি এইটার কথা বলছি। x dot equal to 0, this implies f of x equal to 0. So for those special values of x, সেগুলোকে যদি আমি বলি x star বা x0 or whatever, কেউ x star বলেন, কেউ x0 বলেন, যাই হোক একটা নাম দিলেই হলো। অর্থাৎ এই আর্গুমেন্টের যে যে ভ্যালুর জন্য এই ফাংশনটা 0 হবে, সেই পার্টিকুলার ভ্যালুগুলোকে আমরা এই ডাইনামিক্যাল সিস্টেমের ফিক্সড পয়েন্টস বলবো। এক্ষেত্রে কি হবে, এক্ষেত্রে অ্যানালগাস ডেফিনিশন হবে, কিন্তু সেটা এই নয় যে f of xn equal to 0, নো, এটা হবে না। এই ডিফারেনশিয়াল ইকুয়েশনটাকে যদি আমি দেখি, তাহলে ডিসক্রিটাইজ করলে এটা দাঁড়াবে বেসিক্যালি xn প্লাস 1 মাইনাস xn। এইখান থেকে ডিসক্রিটাইজেশন করলে, ডিফারেন্সিয়েশন যখন আমি করি dx dt, সেটা হচ্ছে একটা পার্টিকুলার টাইম স্টেপ নিই xn প্লাস 1 মাইনাস xn, তাকে ওই সিঙ্গল টাইম স্টেপটা দিয়ে ভাগ করি, ভাগ করে তো যদি বলি যে আমি আমার স্টেপ সাইজটা হচ্ছে ডেল্টা, এটাকে যদি আমি ডেল্টা দিয়ে ভাগ করি তাহলে এইটা। And now if this becomes 0, irrespective of delta, unless the step size goes to delta, you don't have a problem numerically speaking, কারণ আমার যদি এই উপরের অংশটা ক্রমশ ছোট হতে থাকে তাহলে রেশিওটা ওয়েল ডিফাইন্ড হবে। যদি সেটা না হয় তাহলে আমার যে এর একটা যে ফ্র্যাকশনটা তৈরি হবে সেটা খুব বড় ফ্র্যাকশন হতে পারে। তো কখনো কখনো আমার যে প্রিসিশন, যেটা সেই প্রিসিশনটা ছাড়িয়ে গেলে এরর দেখাতে পারে। কিন্তু ইন এনি কেস, as long as delta is finite, this is basically xn plus delta minus xn equal to 0, কারণ এটা গুণ করে দিলে এটা 0 হবে। তো সেই ডেফিনিশনটা যদি আমি এখানে ক্যারি করি, তাহলে এখানেও আমি এখানে এই জিনিসটাই নেব, একই ডেফিনিশন রাখবো। এইটাকে আমি 0 দিকে নিয়ে যাব।
So what I will say যে 6 points of the map সেইটা হবে যেটা কিনা f of xn কে xn করে দেবে। অর্থাৎ আমি যদি এর পরের স্টেপে যাই xn plus 1 আমি এখানে যা বসাবো আমি এখানে তাই পাবো, তার মানে এটা আর আইটারেট করবে না, xn will be equal to xn plus 1. So I will say that I have reached a fixed point of the solution. I will try to illustrate it with an example, a simple example, class 8 এর time and distance এর problem দিয়ে আমি চেষ্টা করব এটাকে illustrate করবার। তো নরমালি আমি যেভাবে একটা অ্যারিথমেটিকের অঙ্ক করি সেটাকে কি করে আমি ম্যাথে কনভার্ট করতে পারি এবং সেই ম্যাথ থেকে আমি কি করে সলিউশনটা বার করতে পারি সেটা বলার চেষ্টা করে। ডিফারেনশিয়াল ইকুয়েশনের সলিউশন আমরা জানি, তো হোয়াট ইজ অ্যান আইটারেটিভ সলিউশন অফ এবং এটা খুব ইন্টারেস্টিং এই রাস্তাটা, কারণ আমরা এই ধরনের ম্যাথস অ্যাকচুয়ালি করি তার কারণ হচ্ছে অনেক ক্ষেত্রেই দেখা যায় যে যারা ব্ল্যাক বডি রেডিয়েশন পড়ছেন অথবা পড়াচ্ছেন তারা দেখতে পাবেন যে গ্রিনস ডিসপ্লেসমেন্ট ল ল্যামডা এন টি ইকুয়াল টু কনস্ট্যান্ট বা নিউ বাই টি ইকুয়াল টু কনস্ট্যান্ট, এই যেটা আসে সেটাকে অ্যাকচুয়ালি এইরকম একটা ইকুয়েশন থেকে লিখে দেওয়া হয় যে x equal to 3 into 1 minus e to the power minus x, এইটার সলিউশন where x equals to h mu by kBt। এটা কিভাবে আসে না, আমি ব্ল্যাক বডি রেডিয়েশন স্পেকট্রামটা যদি লিখে নিই যে এনার্জি বেসিক্যালি অ্যাজ আ ফাংশন অফ নিউ, দিস টার্নস আউট টু বি 8 pi by c কিউব, এখানে একটা h এখানে একটা নিউ কিউব বাই e to the power h mu beta h mu minus 1। এই তো একটা ডিস্ট্রিবিউশন ফাংশন চলে এলো আমার, যেটা আমি প্ল্যাঙ্কের ইয়েতে বসিয়ে পেলাম। এবারে এর ম্যাক্সিমামটা কোথায়? সো এটাকে বেসিক্যালি আমি ডি নিউ করে এবারে h mu by kBt ডিফাইন করলে অ্যাকচুয়ালি আই এন্ড আপ উইথ দিস। মজার জিনিসটা হচ্ছে ইটস ভেরি ইন্টারেস্টিং যে এই ইকুয়েশনে কিন্তু আমি কোনো সলিউশন করার রাস্তা দেখতে পাই না। এটাকে বলে দেওয়া হয় যে এটা যদি বসানো হয় x equals to 2.8 is a solution, 2.8214 এরকম কিছু একটা হবে, বাট কাছাকাছি যদি আমি যেতে চাই 2.82 ধরে নিলাম, তো 2.82 is a solution। কিন্তু how do I see this? এইখানেই হচ্ছে আমি যদি এই ধরনের অ্যানালিসিস করি তাহলে স্টুডেন্টরা ব্যাক অফ দ্য এনভেলপ কিছু ক্যালকুলেশন করতে পারে, যেখান থেকে তারা দেখাতে পারে যে আমি হোয়াট এভার এই জিনিসটা, তার মানে আমার নিউ বাই টি ইজ বেসিক্যালি সাম কনস্ট্যান্ট ইনটু কেবি বাই এইচ। সো এইটা কনস্ট্যান্ট হয়ে যাচ্ছে। যেই মুহূর্তে আমি বললাম টিটা আমার এই টেম্পারেচারের জন্য ব্ল্যাক বডি রেডিয়েশনটা চাই, তাহলে তার ম্যাক্সিমামটা কোথায় হবে? দ্যাট ইজ বিং গভর্নড বাই দিস কনস্ট্যান্ট, অ্যান্ড দ্য ভ্যালু অফ দিস কনস্ট্যান্ট ফলোজ ফ্রম এই জিনিসটা। এটা কি করে পেতে পারি না, ইটস বেসিক্যালি ভেরি ইজি। আমি যদি এখান থেকে শুরু করি, অ্যাকচুয়ালি একটা ক্যালকুলেটর নিয়ে বসলেই কাজটা হয়ে যাবে। যে আমি যদি বলি এইভাবে যে xn plus 1 is equal to 3 into 1 minus e to the power minus xn, এবং এই ম্যাপটাকে আমি ইটারেট করাতে শুরু করলাম এমন ভাবে যে আমি I will try x0, সেখান থেকে আমি ক্যালকুলেট করব x1, সেখান থেকে আমি ক্যালকুলেট করব x2, এটা প্রোগ্রাম লিখেও করা যেতে পারে, x3, x4। সো জাস্ট ট্রাই দিস অ্যাট হোম যে x0 ইকুয়াল টু যদি আমি 1 নিয়ে শুরু করি তাহলে পরপর যে সিকোয়েন্স 5টা স্টেপে আমি যদি যাই আমি 2.8 এর কাছাকাছি পৌঁছে যাবো, মানে 2.7 এর চলে যাব। আরো 6-7 অব্দি যদি যাই তাহলে অ্যাবসলিউটলি 2.8214 এটা বেরিয়ে আসবে, এবং অ্যাকচুয়ালি স্টুডেন্টরা হাতে করে কষে দেখতে পাবে যে উত্তরটা কনভার্ট করছে। ইভেন সেকেন্ড ডেসিমাল, থার্ড ডেসিমাল, ফোর্থ ডেসিমাল প্লেসে গিয়ে জিনিসটা একটা পয়েন্টের পরে প্রথমে সেকেন্ড ডেসিমাল প্লেস, ফার্স্ট ডেসিমাল প্লেসটা ফিক্সড হয়ে যাবে, তারপরে সেকেন্ড ডেসিমাল প্লেসটা ফিক্সড হয়ে যাবে, তারপরে থার্ড ডেসিমাল প্লেসটা ফিক্সড হয়ে যাবে। তো কনভার্জেন্সের ইস্যু যেটা আমরা ইউজুয়ালি সিরিজ এবং সিকোয়েন্সে করে থাকি ফার্স্ট ইয়ারের ম্যাথমেটিক্যাল মেথডসে, সেটাও এখান থেকে খুব ভালোভাবে দেখা যাবে। Not only we will solve an interesting problem in black body radiation,
বাট উই ক্যান অ্যাকচুয়ালি টাই আপ দিস, এবং এটা পুরো জিনিসটা মানে একটা কমপ্লিট পিকচার যেটা আমরা তৈরি করতে পারবো বাই ট্রাইং টু আন্ডারস্ট্যান্ড সার্টেন থিংস ইন দ্য কনটেক্সট অফ নন লিনিয়ার ডাইনামিক্স। দ্যাট ইজ দ্য বিউটি, যে এটা আমরা এমনিও করতে পারি, কিন্তু যেহেতু এটা এইভাবে কনভেনশনালি আমরা করি না, আমি একটা রাস্তা বললাম, সেটা মানে এইভাবে চিন্তা ভাবনা করা যেতে পারে। আমি নিজে করে দেখেছি এবং আমার নিজের আন্ডারস্ট্যান্ডিং এ ব্যাপারে একটু আগে যা ছিল তার থেকে অনেকটা বেটার হয়েছে, সেই কারণেই বলছি। সো এক্সাম্পল হচ্ছে, আমি যদি এইটা নিই, এটা স্ট্রোগ্যাক্সের এক্সাম্পল, এটা আমার কোনো কৃতিত্ব নেই এর মধ্যে। সে x ডট ইকুয়াল টু সাইন এক্স, এটা একটা 1D নন লিনিয়ার ডাইনামিক্যাল সিস্টেম। তার কারণ কি না, আমি সাইন এক্স কে যদি পাওয়ার সিরিজ এক্সপ্যান্ড করি, তাহলে ইট বিকামস x মাইনাস এক্স কিউব বাই ফ্যাক্টোরিয়াল 3 প্লাস x টু দ্য পাওয়ার 5 বাই ফ্যাক্টোরিয়াল 5 মাইনাস x টু দ্য পাওয়ার 7 বাই ফ্যাক্টোরিয়াল 7 and so on. এটা আমরা টেলর সিরিজ এক্সপ্যানশন করেছি, শিখেছি। তো সাইন এক্স এর টেলর সিরিজ এক্সপ্যানশন অ্যাবাউট x ইকুয়ালস টু 0 যদি আমরা করতে চাই, and then y about x equal to 0। তার কারণ হচ্ছে আমরা দেখতে পাচ্ছি x equal to 0 is a fixed point of the x dot equal to 0 করতে গেলে আমার sin x থেকে 0 সেট করতে হবে, and one of the values which satisfies this unequivocally, that is x equals to 0। তো প্রশ্ন হচ্ছে, এই x equal to 0 তে যখন পার্টিকেলটা বসে আছে তখন তার ভেলোসিটিটা 0 ও স্টেশনারি। নাও and this basically does not say anything about the acceleration as such। এখানে আমি সেকেন্ড ডেরিভেটিভ নিয়ে দেখতে পারি, no doubt, but it doesn't say anything about the acceleration। So 1D system ফার্স্ট ডেরিভেটিভ আছে, তাহলে এখন প্রশ্ন হচ্ছে আমি যদি এটাকে স্লাইটলি ডিস্টার্ব করে দিই, what happens? Question is what happens? তাহলে এটা x equals to 0 is a fixed point। So আমি যদি বলি তাহলে এটা x star। So what happens when in general the system is at x star but I disturb it to x star plus delta x? How does the system respond? So if I do this, how does the, এটাই হচ্ছে আমাদের এই কোর্সের উপযোগ্য, how does the system respond under such perturbations? মনে রাখতে হবে, these are perturbations, small. If it becomes large, then we do not know how to handle it theoretically। আমরা কখনো কখনো পারি লার্জ পার্টারবেশন হ্যান্ডেল করতে পারি, কিন্তু আমরা সবাই যারা পড়াই তারা কোনো না কোনো ভাবে জানি যে রিসার্চে আমাদের এটা কোনো না কোনো ভাবে করতে হয়েছে। ফিল্ড থিওরিতে গেলেও আমরা পার্টারবেশন হ্যান্ডেল করেছি, এবং অ্যানালিটিক্যালি যেটা করা যায় সেটা হচ্ছে when the perturbation is small we can handle it, when the perturbation is large there is no other way but to go to numerics। তখন আর এই theoretical framework যেটা, সেটা either you have to have a specialized formalism যেটা large perturbation handle করতে পারে, they are very very rare। So those are called strong coupling limits, যেখানে perturbation theory breaks down and you have to basically take recourse to numerics। So our aim is modest। আমরা চাই যখন এই ডেল্টা এক্স আমরা নিয়েছি, these are small। এর মানে কি না, ডেল্টা এক্স স্কোয়ার, ডেল্টা এক্স কিউব ইত্যাদি আরো যারা আসবে, all of them are much less compared to 1। অর্থাৎ 1 এর রেসপেক্টে আমি ডেল্টা এক্স ছাড়া বাকি যে হায়ার অর্ডার টার্ম গুলো আছে
সেগুলোকে নেগলেক্ট করতে পারি। এটাই হচ্ছে গল্প, যে ঠিক যেরকম আমরা ডাইপোল মোমেন্ট, যখন আমরা মাল্টিপল মোমেন্ট ক্যালকুলেশন করেছি ইলেকট্রোস্ট্যাটিক চার্জ ডিস্ট্রিবিউশনে, তখন আমরা মনোপোল মোমেন্ট দেখেছি। যদি মনোপোল মোমেন্টটা জিরো হয়ে যায় তখন আমাদের প্রশ্ন হয়েছিল যে আচ্ছা ঠিক আছে, তাহলে ইলেকট্রিক ফিল্ডটা যদি বার করতে হয় তাহলে তো মনোপোল মোমেন্টটা জিরো হয়ে গেল, তাহলে হোয়াট ইজ দ্য নেক্সট কন্ট্রিবিউশন? দ্যাট ইজ দ্য ডাইপোল। নাও ইফ দ্য চার্জ ডিস্ট্রিবিউশন ইজ such that the total charge is zero and total dipole moment is also zero, then the next comes যে আমার quadrupole momentটা কি হবে। So it's an order by order perturbation theory that is actually doing this, and এটা কিন্তু সর্বত্র আছে। আমরা যখন দেখেছি যে বেসিক্যালি হুইটস্টোন ব্রিজের স্টেবিলিটি কন্ডিশন, এটাও যখন আমরা করেছি যে স্টেবিলিটি কন্ডিশন হচ্ছে P/Q = R/S, যেটা বার করার সময় আমরা কি করেছিলাম, একটা স্লাইট ডিস্টারবেন্স দিয়েছিলাম ডেল্টা আই। এবার সেই ডেল্টা আইটাকে জিরো করতে গিয়েছিলাম, করতে গিয়ে যখন ডেল্টা আইটাকে জিরো করেছিলাম দেখেছিলাম ডেল্টা আই এর কোএফিসিয়েন্টটা বেড়েছে P/Q - R/S। ওইটাকে জিরো করে দিলে দুটো পয়েন্টের পোটেনশিয়াল সেম হয়ে যাচ্ছে, গ্যালভানোমিটারের রিডিং জিরো হয়ে যাচ্ছে। যা করেছিলাম বেসিক্যালি পারটারবেশন থিওরি, কিন্তু রিয়েলাইজ করিনি। তখন যখন হায়ার সেকেন্ডারিতে করেছি তখন রিয়েলাইজ করিনি যে আমরা পারটারবেশন থিওরি করছি। তাই এই জায়গাগুলো মানে আমরা যদি রিলেট করতে পারি, যে লোকে যেটা মনে করে ছাত্ররা যে হ্যাঁ পারটারবেশন থিওরি মানে খুব কঠিন একটা কিছু জিনিস, সেটাও আমার মনে হয় যে এইভাবে যদি তুলে ধরা যায় হুইটস্টোন ব্রিজ আমরা করে এসেছি, তাহলে এইখানে আমরা দেখাতে পারি যেটা পারটারবেশন থিওরি হিসেবে এটা কাজ হচ্ছে। তো নতুন ভাবে জিনিসটাকে দেখা, কিন্তু জানা জিনিস, তাহলে ওদের অতটা ভয় হবে না। উত্তরটা তো আমরা জানি। 2D, যদি 2Dটা একটুখানি দেখতে চাই তাহলে কিরকম হবে? 2D সিস্টেম যদি আমি দেখি তাহলে x double dot equal to some f of x, তাহলে আমি এখানে x dot equals to p বলতে পারি, and p dot equals to x dot equal to p/n and p dot equals to s। So এটা 2D ডাইনামিক্যাল সিস্টেম, এটা নিউটনের সূত্র। এবং এটা অটোনমাস। কিন্তু এইটাই যদি আমি করি x ডাবল ডট, তাহলে একটা ক্লাসিক এক্সাম্পল হচ্ছে হারমোনিক অসিলেটর, x ডাবল ডট ইকুয়াল টু ওমেগা স্কোয়ার এক্স প্লাস ওমেগা স্কোয়ার এক্স ইকুয়াল টু 0, তাহলে x ডট ইকুয়াল টু আমি লিখলাম p ডট ইকুয়াল টু মাইনাস ওমেগা স্কোয়ার এক্স, এখানে m-টা 1 এই কেসে। তো এটা অটোনমাস সিস্টেম। এবার যদি এইটা লিখি ফোর্স হারমোনিক অসিলেটর, তাহলে কি হয়ে গেল না x ডট ইকুয়াল টু p ডট ইকুয়াল টু মাইনাস ওমেগা স্কোয়ার এক্স প্লাস f কোসাইন ওমেগা t। এইখানে একটা এক্সপ্লিসিট ফাংশন অফ টাইম অকার করছে, কোসাইন ওমেগা t। So this makes it explicitly non-autonomous. এবার এই নন অটোনমাস সিস্টেমকে আমি অটোনমাসে কনভার্ট করে ফেলতে পারি কিভাবে? Now let us define something called gamma, which is omega t, and modify this equation as a set of two equations. If p dot is equal to minus omega square x plus f cosine gamma, and gamma dot is equal to capital omega. এখানে কিন্তু আর কোথাও কোনো explicit time dependence রইল না। So now your equation, system of equation has three first order differential equation: x dot equal to p dot equal to minus omega square x plus f cos gamma, and gamma dot equal to omega. So you can actually convert a non-autonomous dynamical system to an autonomous dynamical system. You have to pay a price, and the price is
the increase in the dimensionality of the dynamical system. এবার এখানে একটা ফোর্সিং ফ্রিকোয়েন্সি আছে, এই একটা ডাইমেনশন বেড়েছে। যদি আমি বলতাম ডান দিকে দুটো ফোর্সিং আছে, এক্স কোসাইন ওমেগা টি, ওমেগা 1t প্লাস জি সাইন ওমেগা 2t, তাহলে আমাকে গ্যামা 1 গ্যামা 2t ডিফাইন করতে হতো, তাহলে ওটা 2 বাড়তো। তার মানে মিনিমাম একটা ডাইমেনশন বাড়বে ডিপেন্ডিং অন দ্য নেচার অফ দ্য এক্সপ্লিসিট ফোর্সিং। ইফ আই নিড টু ইন্ট্রোডিউস 2 প্যারামিটার্স তাহলে 2 বাড়বে, যদি 3টে হয় তাহলে 3 বাড়বে, এরকম করে বেড়ে যেতে পারে। সো অটোনমাস থেকে নন অটোনমাসে আমি কনভার্ট করতে পারি, বাট উইথ আ প্রাইস। সেটাই আমি এখানে বলার চেষ্টা করছিলাম যে অটোনমাস এবং নন অটোনমাসের তফাৎটা কি, এইটা একটুখানি সিলেবাসে মেনশনও করা আছে, অটোনমাস আর নন অটোনমাস। তো এই জিনিসগুলো একটু দেখে নেওয়া, যে আমাদের জানা ইকুয়েশন যেগুলো আছে, যে এক্স ডাবল ডট প্লাস গ্যামা এক্স ডট প্লাস ওমেগা স্কোয়ার এক্স ইকুয়াল টু 0, আবার এক্স ডাবল ডট এক্স প্লাস ওমেগা স্কোয়ার এক্স ইকুয়াল টু এক্স কোসাইন ওমেগা টি। এটা ফোর্সড আনড্যাম্পড, এটা আনফোর্সড বাট ড্যাম্পড, and the most general case would be সেই প্রত্যেকটাকে যদি আমি এই ফর্মে লিখতে চাই কি হয়? and then comes the question of আমি এই সিস্টেমটা কনজারভেটিভ না কনজারভেটিভ নয়। ঠিক আছে, এই সিস্টেমটা কনজারভেটিভ বা কনজারভেটিভ সিস্টেম নয়, সেইটার একটা প্রশ্ন আছে। সেটা আমরা অবভিয়াসলি এখান থেকে দেখতে পাবো যে আমার যদি এই জিনিসটা হয় যে এক্স ডট ইকুয়াল টু পি and p dot equal to minus omega square x, এটা যদি হয়, কনভেনশন আছে যেহেতু 2 ডাইমেনশন আছে, আমি এটাকে বললাম x1 dot equal to x2, কেন লিখছি এক্ষুনি বুঝতে পারবো, আর x2 dot equal to minus omega square x1, এটাতে আমার ডেসক্রিপশনে সুবিধা হচ্ছে। এটাকে আমি বললাম f1 x1 x2, এটাকে লিখবো f2 x1 x2, and then I will calculate something like this: del x1 dot del x1 plus del x2 dot del x2, এই জিনিসটা আমি ক্যালকুলেট করব। এইখানে আমি দেখতে পাচ্ছি del x1 dot del x2 equal to 0, del x1 dot del x1, and del x2 dot del x2 সেটাও 0, so this becomes 0. বাঁ দিকটা যদি খেয়াল করে দেখি তাহলে this is something like divergence of v, where v is the vector x dot. এই পার্টটা যেন 0 হয়ে যাচ্ছে, কাইন্ড অফ এন ইনকম্প্রেসিবল ফ্লো। আমি সরি, যার এইটা যে এই ল্যাঙ্গুয়েজটা ধরতে পারবেন তার জন্য এই কথাটা। সো ইটস কাইন্ড অফ এন, যেটা অবভিয়াসলি এটা একটা ফ্লো, এটা ইনকম্প্রেসিবল ফ্লো। ছাত্ররা যারা এটা অ্যাপ্রিসিয়েট করতে পারছে না, দুঃখের কিছু নেই। যেটা হচ্ছে যে এই জিনিসটা ইটস কাইন্ড অফ এ ডাইভারজেন্স অফ এ ভেলোসিটি ভেক্টর। এই ডাইভারজেন্সটা তিনটে হতে পারে। এই ডাইভারজেন্সটা গ্রেটার দ্যান 0 হতে পারে, এই ডাইভারজেন্সটা ইকুয়াল টু 0 হতে পারে, এই ডাইভারজেন্সটা লেস দ্যান 0 হতে পারে। এটা যদি গ্রেটার দ্যান 0 হয় তার মানে হচ্ছে যে আমি যদি একটা বাউন্ডারির কথা ভাবি, যেটাতে এই সিস্টেমটা ছিল, সেই বাউন্ডারিটা যেন ক্রমশ বাড়ছে, মোর এন্ড মোর এরিয়া আর ভলিউম যাই বলো সেটার ভিতরে যেন ইনক্লুডেড হচ্ছে। এটা যেমন ছিল তেমন, আর এটা এরিয়াটা যেন কন্ট্রাক্ট করছে, ক্রমশ ছোট হচ্ছে। এই ধরনের জিনিসকে আমরা বলবো অ্যান্টি ডিসিপেটিভ। অ্যান্টি ডিসিপেটিভ ভালো করে লিখি। তো এটা এইভাবে লেখা ভালো যে ইন জেনারেল আমরা তাহলে যদি এরকম একটা ডাইনামিক্যাল সিস্টেম আমায় দেওয়া থাকে,
যে x1 dot equals to f1 থেকে xn, x2 dot to f2 x1 থেকে xn, and then you have xn dot is equals to fn x1 থেকে xn. So all I need to do is calculate this quantity del xj dot del xj sum over j equals to 1 to n. This is basically representative of the divergence of the velocity vector v, where v is defined as x dot. এটা ডেফিনিশনের প্রশ্ন। তো আমি একটা এক্সাম্পল দিয়ে এটা দেখালাম। 2D তে 1D তে সর্বত্রই এটা একই ডেফিনিশন ফলো করবে। এখন যদি আমি এটা বলি যে ডাইভারজেন্স অফ v, which is defined as sum over del xj dot del xj, j equals 1 to n, তাহলে তিনটা আউটকাম হতে পারে গ্রেটার দেন 0, ইকুয়াল টু 0, লেস দেন 0। এইটাকে আমরা বলবো অ্যান্টি ডিসিপেটিভ। এটাকে বলবো কনজারভেটিভ। আর এটাকে বলবো ডিসিপেটিভ। এইটা দেখবেন করে এটা যদি শুধু 0 সেট করি ইকুয়াল টু 0, এটা কনজারভেটিভ। এইগুলো নন অটোনমাস হয়ে যাচ্ছে, কাজে আমি এখন এইটাতে আসছি না। কিন্তু এইটা যদি করি তাহলে দেখতে পাবেন যে এটা ডিসিপেটিভ না অ্যান্টি ডিসিপেটিভ, দ্যাট ইজ ডিপেন্ড অন দ্য সাইন অফ গামা। এই পার্টিকুলার ইকুয়েশনটা যদি নিই, x ডাবল ডট প্লাস ওমেগা স্কোয়ার x দ্যাটস ইকুয়াল টু 0, এটা ডেফিনেটলি কনজারভেটিভ। এবং আমি যদি এইটা নিই, x ডাবল ডট প্লাস গামা x ডট প্লাস ওমেগা স্কোয়ার x ইকুয়াল টু 0, তাহলে এটা এটা হচ্ছে ডিসিপেটিভ for gamma greater than 0, gamma greater than 0, আর anti-dissipative for gamma less than 0। তার মানে আমি দেখতে পাবো যে সিস্টেমের ইনিশিয়াল যে এনার্জিটা ছিল সেটা যেন এইটার এগেইনস্টে, দিস ইজ কাইন্ড অফ আ ভেলোসিটি ডিপেন্ডেন্ট ফ্র্যাকশন, তার এগেইনস্টে এনার্জিটা আস্তে আস্তে চলে যাচ্ছে। এবং তার ফলে কি হবে যে এরিয়া অফ দ্য ফেজ স্পেস সেটা ক্রমশ ছোট হতে থাকবে। আলটিমেটলি ইট উইল শ্রিঙ্ক টু 0। তো ফাইনালি ইট হ্যাজ গট নো এনার্জি। এবং আমি যদি ওটাকে যে শেপটা তৈরি হচ্ছে সেটাকে রাফলি একটা সার্কেল ভাবি, তাহলে তার যে রেডিয়াসটা, সেই রেডিয়াসটা ক্রমশ যেন ছোট হচ্ছে, অ্যাম্পলিটিউডটা ছোট হচ্ছে। এবং আমরা জানি যে এনার্জি ইজ প্রপোর্শনাল টু দ্য স্কোয়ার অফ দ্য অ্যাম্পলিটিউড। এবার অ্যাম্পলিটিউডটা যদি ক্রমশ ছোট হতে থাকে তাহলে এনার্জি যেটা আছে সিস্টেমে সেটা ক্রমশ ছোট হচ্ছে, and in the limit of large time আস্তে আস্তে গিয়ে 0 হয়ে যাবে। কিন্তু এটাই যদি আমি সাইনটা চেঞ্জ করে দিই তাহলে দেখা যাবে জাস্ট উল্টো ঘটনাটা ঘটছে, যে as if the system is being fed with energy and this is kind of an external force, যেটা এনার্জি velocity dependent external force which is feeding the energy। এবং তার ফলে কি হচ্ছে, ইনিশিয়াল যেটা ছিল রেডিয়াস ভেক্টরটা তার অ্যাম্পলিটিউড যেন ক্রমশ বাড়তে একটা সময় গিয়ে দেখা যাবে সেটা হিউজ হয়ে গেছে। তাহলে দিস ইজ অ্যান অ্যান্টি ডিসিপেশন। ডিসিপেশনের অপোজিট হচ্ছে অ্যান্টি ডিসিপেশন। এটাও সিলেবাসে মেনশন করা আছে মোস্ট প্রবাবলি। তো এই এক্সাম্পল গুলোর মধ্যে দিয়ে এই কয়েনেজ গুলো, যে শব্দগুলো, সেগুলোকে আমরা খুব সহজে বুঝতে পারি। এবং একটু যদি কমপ্লিকেটেড জায়গায় যাই, খুব সুন্দর ইলেকট্রিক্যাল অ্যানালগস আছে, মেকানিক্যাল অ্যানালগস আছে, যেখানে এই জিনিসটা
যদি এরকম হয় ফোর্সিংটা, ইফ দ্য ফোর্সিং এরকম না হয়ে তাহলে কি চমৎকার ব্যাপার যে যখন এক্সটা একের থেকে ছোট, when x is less than 0, এই x less than যদি 1 হয় তাহলে গামা গ্রেটার দেন 0 এটা রেখেছি, x less than 1 তাহলে গামা x ডট ইন্টু 1 মাইনাস x স্কোয়ার এটা গ্রেটার দেন 0, আর গামা গ্রেটার দেন 0 কিন্তু x গ্রেটার দেন 1 তাহলে গামা x ডট ইন্টু ইন্টু 1 মাইনাস x স্কোয়ার এটা লেস দেন 0। তার মানে আমি যদি ভাবি এক্সটা কোসাইন ওমেগা টি দিয়ে চেঞ্জ করছে, তাহলে এক্সটা যদি 1 প্লাস কোসাইন ওমেগা টি রাখি, তাহলে কোসাইন ওমেগা টি যেহেতু 1 থেকে বা 2 প্লাস কোসাইন ওমেগা টি রাখি, তাহলে এই 1 মাইনাস এক্স স্কোয়ারটা অ্যাজ ইফ যেন 1 থেকে 3 এর মধ্যে ভ্যারি করছে। তো যখন কারণ এই যখন ভ্যারি করবে তখন জিনিসটা কি হবে যে এটা কখনো পজিটিভ কখনো নেগেটিভ এটা হতে থাকবে, যখন এটা পজিটিভ তখন এটা ডিসিপেশন হবে, যখন এটা নেগেটিভ তখন এটা অ্যান্টি ডিসিপেশন হবে। কখনো সিস্টেমটাতে গ্রোথ দেখা যাবে, কখনো সিস্টেমটাতে ডিকে দেখা যাবে। ইটস অ্যান এক্সট্রিমলি ইন্টারেস্টিং সিস্টেম এবং এই সিস্টেমটার নাম হচ্ছে ভ্যান ডার পল অসিলেটর। এটা পরে আমরা আরেকটু আলোচনা করব। দিস ইজ ভ্যান ডার পল অসিলেটর। তো এটাতেও কিন্তু দেখা যায় যে, এবং এটা খুব ইন্টারেস্টিং কারণ গ্রোথ এবং ডিকে দুটো টিপিক্যাল আলাদা ফেনোমেনন একটাই প্রবলেমের মধ্যে আমি দেখতে পাচ্ছি, সেটা খুব ইন্টারেস্টিং। এবং কখনো যেটা দেখা যাবে যে গ্রোথ এবং ডিকে এই দুটো ব্যালেন্স করে অ্যাজ সাচ যেন একটা এনার্জি কনজারভেশনের মধ্যে আছে, অর্থাৎ ডিসিপেশন এবং অ্যান্টি ডিসিপেশন দে আর ব্যালেন্সিং ইচ আদার টু গিভ ইউ আ পিরিয়ডিক অরবিট। Those periodic orbits are called limit cycles, সেটা আমরা পরে আসবো কারণ এটা বেসিক্যালি 2D সিস্টেম, আমাদের বলার স্কোপ নেই এখানে। কিন্তু ইটস আ ভেরি রিচ ফেনোমেনন, যেটা আমি বলতে চাইছি যে অসিলেশনের মধ্যে দিয়ে আমরা কত কিছু জানতে পারি, শিখতে পারি শুধু সিম্পল হারমোনিক অসিলেটর অ্যান্ড ইটস ভ্যারিয়েন্টস এইটার উপরে বেস করে। দিস ইজ আ ওয়ান্ডারফুল পার্ট অফ ডাইনামিক্স যেটা আমরা এক্সপ্লোর করতে চলেছি। তো এই অবধি মোটামুটি কি ঠিক আছে? তাহলে আমি এর পরের পার্টটায় যাবো। এই অবধি আশা করা যায় এটা জাস্ট নমেনক্লেচার বলেছি, আর কিছু বলিনি। অ্যানালিসিস পার্টটা এখন আমি শুরু করিনি। তো তার আগে আমি জাস্ট একটু জেনে নিতে চাইছি যে মোটামুটি এটা ইন জেনারেল এটা ঠিক আছে তো? হ্যাঁ, ইটস নাইস। এখন তুই ভালোই বোঝা যাচ্ছে। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, ভালোই বোঝা যাচ্ছে। ঠিক আছে, ওকে ওকে ওকে, থ্যাংক ইউ। তাহলে আমি যদি বলি let us try and figure out certain things, যে এখানে আমি ডাইনামিক্যাল সিস্টেমটা লিখবো, এখানে আমি ফিক্স পয়েন্টস গুলো বোঝার চেষ্টা করব। So the dynamical system is something like x dot equal to 1 minus x. তাহলে ফিক্স পয়েন্টটাকে যদি বলি আমি x0, this x0 equal to 1, এটা খেয়াল রাখতে হবে। একটা লিনিয়ার সিস্টেমেরও ফিক্স পয়েন্ট হতে পারে, একটা নন লিনিয়ার সিস্টেমেরও ফিক্স পয়েন্ট হতে পারে। তো যখন আমি ফিক্স পয়েন্টের কথা বলছি তখন এখানে নন লিনিয়ার ডাইনামিক্স আছে না নেই, ডাইনামিক্সটা লিনিয়ার না নন লিনিয়ার আমার কাছে সেটা কোনো কনসার্ন নয়। অল আই নিড টু সি যে ডান দিকটা যদি এফ অফ এক্স হয়, সেই এফ অফ এক্স এর গ্রাফটা আমি যদি প্লট করি, whether it is the straight line or not, it is none of my concern. All I need to see যে গ্রাফটা প্লট করলে এই গ্রাফটা এক্স অ্যাক্সিস কে কতবার কাট করছে এবং কোন কোন পয়েন্টে কাট করছে। Those are the fixed points, those are the graphical meanings. এবং আমি এখানে সবাইকে আর্জ করব যে ডেসমস বলে একটা সুন্দর অ্যাপ আছে যেটা
খুব সুন্দর গ্রাফ প্লট করতে পারে, সেটা সবারই স্মার্টফোন আছে এই সময়ে। সেই জন্য এই স্মার্টফোনে ডেসমস অ্যাপটাকে ডাউনলোড করে ইনস্টল করলে সেখানে অ্যাকচুয়ালি ইন্টিগ্রাল করা যায়, গ্রাফ প্লট করা যায়, প্যারামিটার ভ্যারি করিয়ে গ্রাফটা কেমন করে চেঞ্জ করছে দেখা যায়। ইটস আ ভেরি অ্যাডভান্স প্যাকেজ। নট অনলি দ্যাট, এটাকে যদি কেউ ল্যাপটপে ইনস্টল করেন তাহলে ওই গ্রাফগুলোকে সেভও করা যায়। ইটস আ ভেরি ইউজফুল থিং। আমি ফুরিয়ার ট্রান্সফর্ম ক্যালকুলেট করতে পারি। একটা ফাংশন যদি দিয়ে দেওয়া হয় তার ফুরিয়ার ট্রান্সফর্ম কেমন হবে, এই একটা লরেন্টজিয়ানের ফুরিয়ার ট্রান্সফর্ম, এগুলো কোয়ান্টাম মেকানিক্সের জন্য খুব গুরুত্বপূর্ণ। যে আমি যদি এক্স স্কোয়ার প্লাস এ স্কোয়ার নিই তাহলে এইখানে একটা ই টু দ্য পাওয়ার মাইনাস মড এক্স বাই এ হবে। এই জিনিসটা, এটার ফুরিয়ার ট্রান্সফর্ম এরকম হবে। এই যে জিনিসটা এখানে যেটা পজিশন স্পেসে এরকম একটা এই, সেটাই কিনা এখানে গিয়ে এরকম হয়ে যাবে। এই চেহারাটা ছেলেমেয়েরা নিজেরাই দেখে নিতে পারবে। and this is a very good thing. এটা ওয়েভ প্যাকেট ডায়নামিক্স পড়ানোর সময় ভীষণ ভাবে কাজে লাগে, তো ফুরিয়ার ট্রান্সফর্ম করার সময় খুব কাজে লাগে। সেই জন্য এটা যদি স্টুডেন্টরা স্পেশালি দেখে নেন আপনারা, তাহলে আমার মনে হয় যে এটা বেশ ভালো হবে। So those of you who are already familiar with this package, fine, you don't have anything to gain out of this information. কিন্তু যারা নন তারা এটাকে সাকসেসফুলি ব্যবহার করতে পারে। তো এবারে যদি আমি বলি x dot equal to sin x, this is a highly nonlinear system. So x0 equal to basically n pi, যেখানে n 0 plus minus 1 plus minus 2 and so all positive integers, negative integers including 0, they are all the 6 points. সমস্ত রিয়েল অ্যাক্সিস বরাবর সব ইন্টিজার ভ্যালু গুলো পজিটিভ ডিরেকশনে, নেগেটিভ ডিরেকশনে সবকটাই আমাদের এখানে রয়েছে। এবারে যদি এইটা নিই, x dot is equal to x by 1 plus x square. এখানে কিন্তু x equals to 0 একটা ফিক্স পয়েন্ট, and x0 going to infinity, that is also another fixed point. কারণ ইনফিনিটিতে গেলে এটা 1/x হিসেবে বিহেভ করবে, and then for large values of x going to infinity, it actually goes to 0. So এটা খেয়াল রাখতে হবে, যেখানে আমি দুটো ফিক্স পয়েন্ট পেতে পারি। x dot equal to 1 plus x square, no fixed points. কারণ কোন রিয়েল ভ্যালু অফ x তার জন্য আমি এটা পাবো না, এবং রিয়েল নাম্বার ছাড়া আমি রিয়েল লাইনের উপরে, নাম্বার লাইনের উপরে কোনো কিছু প্লট করতে পারবো না। সেই জন্য x equal to plus minus i তে যদি বা এটা হয়, আমি এটাকে রিয়েল লাইনের উপরে দেখাতে পারবো না। So for me there are no fixed points in this system. আচ্ছা, এবারে যদি বলি x dot equal to x minus x square, এটাকে আমি এইভাবে লিখতে পারবো x into 1 minus x। এখানে দুটো ফিক্স পয়েন্ট, x0 equal to 0 আর x0 equal to 1। সিমিলারলি যদি আমার কাছে x dot equal to x minus x cube থাকে, তাহলে এটাকে লিখতে পারবো x into 1 minus x square। তাহলে এখানে তিনটে ফিক্স পয়েন্ট, x equals to 0, x0 equal to plus 1 and x0 equal to minus 1. So these are the three fixed points that you have to worry about while considering the dynamics. তার মানে এটা যদি ছবি আঁকি, তাহলে 0 এখানে একটা, প্লাস 1 মাইনাস 1, 1 fixed point at the origin, flanked by two symmetrically placed fixed points on the positive and the negative real axis. ঠিক আছে? তাহলে this can be
the dynamics can be interesting এবং আজকাল যদি আমরা জ্যাম জেস্ট বা নেক্সট এই ধরনের দেখি, সেখানেও দেখতে পাচ্ছি যে এই ধরনের ছোটখাটো প্রশ্ন তারা দিয়ে দিচ্ছে। তো এইগুলো কম্পিটিটিভ এক্সামিনেশন হ্যান্ডেল করতেও আমার মনে হয় বেশ সুবিধা হবে। তো এটা আরেকটা দিক, মানে বেসিক্যালি পড়াশোনা শেখা তো একটা দিক আছেই, আরেকটা হচ্ছে ক্যারিয়ারটা তৈরি করতে গেলে কম্পিটিটিভ এক্সামিনেশনের দিকে যেতে হবে। অ্যান্ড ইন দ্যাট কেস এই জিনিসগুলো যদি জানা থাকে তাহলে টেস্টের পরীক্ষায় হয়তো 2 নম্বর পেয়ে যাওয়া যাবে। এটা একটা বড় জিনিস এবং তার জন্য বেশি কিছু খাটার প্রয়োজন নেই, এই অল্প কিছু বুঝেই কাজটা করে ফেলা যাবে। সো এইটা হচ্ছে মোটামুটি ভাবে আইডিয়া। নেক্সট পার্ট হচ্ছে যে এক্সাক্ট সলিউশন যদি আমি দেখি, আমি যদি এই ধরনের একটা সিস্টেম নিই, তার মধ্যে আমি এইটা নিলাম x dot equal to sin of x. I can draw a picture which I am going to say it's a, এটা তো স্ট্যাটিস্টিক্যাল মেকানিক্স করার সময় তোমরা দেখেছো যে একদিকে পজিশন একদিকে মোমেন্টাম এইটা প্লট করা হয় যখন, তো সেইটাকে আমরা বলি ফেজ স্পেস। সেখানে যে ট্র্যাজেক্টরিটা তৈরি হবে সেটাকে আমরা বলি ফেজ স্পেস ট্র্যাজেক্টরি। এখানেও আমরা অ্যাকচুয়ালি ফেজ ডায়াগ্রামটা আঁকবো। This will be the corresponding phase diagram. এই সম্বন্ধে খুব ভালো আলোচনা ওই পার্সিভালের বইটাতে, পার্সিভাল রিসার্চের বইটাতে খুব সুন্দর আছে। তো যারা দেখতে চান তারা এটা দেখতে পারেন। তো স্টোগ্যাটসে এই ডায়াগ্রামটা করে দেওয়া আছে, পার্সিভাল রিসার্চে কিছু কথা বলা আছে। and both are important, হ্যাঁ, দুদিকে they are important in their own right. তাহলে এখানে আমি প্লট করছি হচ্ছে x dot which is the velocity versus x. চেহারাটা হচ্ছে এইরকম, চেহারাটা এইরকম। এটা অরিজিন পাই 2 পাই 3 পাই 4 পাই 5 পাই, এটা মাইনাস পাই -2 পাই -3 পাই -4 পাই and so on. তাহলে x ডটটা আমি দেখতে পাচ্ছি পিরিয়ডিক্যালি অসিলেট করছে with magnitude fixed between -1 থেকে +1. Okay, it's a highly nonlinear system, highly nonlinear system. কারণ আমি এক্সপ্যান্ড করলে আগেই দেখিয়েছি যে আমি এখানে sin x কে এক্সপ্যান্ড করলে x minus x cube by factorial 3 plus x to the power 5 by factorial 5 minus x to the power 7 by factorial 7 and so on. এটাই আমি যেতে পারি। অসংখ্য পাওয়ার রয়েছে, পলিনোমিয়াল হিসেবে যদি দেখতে চাই একটা পয়েন্টে কেটে দিতে হবে, কিন্তু পাওয়ার সিরিজ হিসেবে যদি দেখি Taylor expansion, all powers, all odd powers are there. It actually runs up to infinity, but it's arranged in a manner that the infinities actually cancel each other to give rise to a finite value, which is always bounded, which has a lower bound of -1 and upper bound of +1. It's a fantastic function.
সো এটাকে যদি আমি ইন্টিগ্রেট করি তাহলে এই জিনিসটা পাবো dx বাই sin x ইকুয়াল টু dt, অ্যান্ড এখানে ইন্টিগ্রেট করলে আমি পাবো মাইনাস লগ অফ মড cosec x প্লাস cot x is equals to t plus c। এবার যদি বলি t ইকুয়াল টু 0 তে x ইকুয়াল টু x0, তাহলে এখান থেকে আমি দেখাতে পারবো যে t ইকুয়াল টু লগ অফ মড cosec x0 প্লাস cot x0 by cosec x plus cot x। Once again, one attitude would be যে এই তো দিদি আমি সলিউশন লিখে ফেলেছি, এটা জানা ফাংশন, এটা ক্লোজ ফর্ম সলিউশন লেখা যায়, ক্লোজ ফর্ম সলিউশন লিখে ফেলেছি, সো এভরিথিং ইজ ফিনিশড। আমরা এখান থেকে আর বিশেষ কিছু মানে আমার আর পাবার কিছু নেই। তো সেইটা আমার মনে হয় যে একটুখানি ভাবি যে আমি যদি এখানে এই প্রশ্নটা করি যে what happens, the question is posed in this manner, এই সিস্টেমে আমি যদি এই প্রশ্নটা করি যে say x0 equal to pi by 4, তাহলে তো আমি এইখানে আছি, t equal to 0 তে আমি এইখানে বসে আছি, লিমিট t going to infinity xt কত হবে? For all t greater than 0 and then for arbitrary x0, এটাতে একটা ফিক্সড x0 বলেছি, x0 তো আমি এখানেও নিতে পারি, x0 আমি এখানেও নিতে পারি, x0 আমি এখানেও নিতে পারি, x0 আমি এখানেও নিতে পারি, তো যেখানে খুশি আমি x0 নিতে পারি। t equal to 0 তে কোথায় আছে? আমি একটার জন্য ক্যালকুলেট করলাম, বলতেই পারি আমি যে এই তো এখানে আমার উত্তর রয়েছে, এইখানে বসাবো, আমি অ্যাসিম্পটোটিক অ্যানালিসিস করব। অ্যাসিম্পটোটিক অ্যানালিসিস করতে গেলে আমার খুব সহজেই উত্তরটা হচ্ছে যে আমি যদি এই প্রথম কন্ডিশনটা নিই তাহলে t ইকুয়াল টু এটা লিখতে পারবো যে log অফ √2 plus 1 তার মড ডিভাইডেড বাই cosec x প্লাস cot x তার মড। এইটা আমি এবারে হিসেব করবো। তাহলে এবারে আমাকে এটা যদি ইনফিনিটিতে যেতে হয় তাহলে এটা 0-র দিকে যেতে হবে, তো এটা 0-র দিকে যেতে গেলে তখন এইটা, কারণ এই log অফ ইনফিনিটি ইজ ইনফিনিটি এন্ড দেয়ারফর t তো পজিটিভ ইনফিনিটিতে যাচ্ছে, log 0 একটা অপশন হতে পারতো কিন্তু log 0 is minus infinity, so for t greater than 0 t can never be, এই কন্ডিশনটা যদি ইম্পোজ করি then the only option is যে এই log এর ভেতরে যে আর্গুমেন্টটা আছে that has to vanish, that has to go to infinity, blow up করতে হবে, এবং সেটা ব্লো আপ করার একটাই রাস্তা হচ্ছে তাহলে আমাকে এইটা সলিউশনটা দেখতে হবে যে cosec x প্লাস cot x এটা 0 কোথায় কোথায় হচ্ছে। এবং এটা মনে রাখতে হবে যে দিস ইজ কোয়াইট ফরচুইটাস, উই আর অ্যাকচুয়ালি ফরচুনেট যে x0 ইকুয়াল টু পাই বাই 4 বলেছি, যার জন্য আমি cosec x নট cot x নট এটা জানি, কিন্তু যদি আমি না জানি তাহলে আমাকে ক্যালকুলেটরে যেতে হবে, ক্যালকুলেটরে গিয়ে কাজটা করতে হবে, এন্ড দেন উই হ্যাভ টু সলভ দিস ইকুয়েশন। এই ইকুয়েশনটা আমাকে জেনারেল ভ্যালুস দিয়ে সলভ করতে হবে, যেটা আমাদের ইয়েতে 1 প্লাস cos x by sin x equal to 0, since sin x is basically -1 to +1 এর মধ্যে আছে, তো sin x দিয়ে এটা যদি আমি করি যে এটা 0-র দিকে যেতে হবে তাহলে এটা কি করে হতে পারে সেটা চিন্তা করে দেখতে হবে, যেটা এই যদি sin x 0-র দিকে যায় তাহলে এটা ইনফিনিটির দিকে যাবে, তো এখানে
কিভাবে সলিউশন গুলো আসবে, কি হতে পারে, দিস আর অ্যাকচুয়ালি প্রিটি ইনভলভ। তার মানে সলিউশনটা আমি লিখে ফেলতে পারলেও, ক্লোজ ফর্ম সলিউশন লিখে ফেলতে পারলেও, এরকম একটা সিম্পল মাইন্ডেড কোয়েশ্চেন যদি কেউ করে, তার উত্তরটা দেওয়া কিন্তু ততটা সিম্পল নয়। আমি বলছি না যেটা সলভ করলে উত্তরটা পাবো না, পাবো, কিন্তু ইম্পর্টেন্ট জিনিসটা হচ্ছে উত্তরটা বার করাটা সহজ না। One has to do a certain amount of algebra and trigonometry before one arrives at the answer. So it's not an easy task, not at all an easy task. তাহলে এই অবস্থায় দাঁড়িয়ে আমরা যেটা করতে পারি সেটা হচ্ছে the graphical analysis. এই গ্রাফিক্যাল অ্যানালিসিস আমি দেখতে পারি যে এন্টায়ার ফেজ স্পেসটাকে আমি তিনটে ভাগে ভাগ করে ফেলতে পারি। x ডট গ্রেটার দ্যান 0, x ডট লেস দ্যান 0 and x ডট ইকুয়াল টু 0। এগুলো তো ফিক্সড পয়েন্টস, নো ডাউট। তো আমি আরবিট্রারিলি একটা কনভেনশন সেট করলাম যে whenever, এবং এটা মনে রাখতে হবে যে x ডটটা টাইমের সাথে সাথে চেঞ্জ করছে, বেসিক্যালি x ডট রিপ্রেজেন্টস আ ফ্লো। এবং যেহেতু যে ফ্লো করে একটা নাম্বার থেকে আর একটা নাম্বারেই ওখানে যেতে পারে এবং সেই নাম্বারটাই অ্যাক্সিসের উপরেই থাকতে পারে, therefore it's a one dimensional flow. It's not only a flow, it's a 1D flow. তার মানে হচ্ছে যে এই মুভমেন্টটা, the tip of the vector is restricted to move on this line. So whatever it is, if I join the origin with the tip, তাহলে দুটোই পসিবল ডিরেকশন হতে পারে, একটা হচ্ছে এই ডিরেকশন আর একটা হচ্ছে এই ডিরেকশন। তো আমি বললাম যে যখন x ডট ইজ গ্রেটার দ্যান 0 তখন আমি এটাকে এইরকম একটা ভেক্টর দিয়ে রিপ্রেজেন্ট করব, আর যেখানে যেখানে x ডট ইজ লেস দ্যান 0 সেখানে সেখানে তাকে আমি এইরকম একটা ভেক্টর দিয়ে রিপ্রেজেন্ট করব। ওকে, তাহলে এবারে ইমিডিয়েটলি যেটা দেখতে পাচ্ছি সেটা হচ্ছে এই পার্টিকুলার রিজিয়নটা, এখানে এই পার্টিকুলার রিজিয়নে এটা এইরকম, আবার এখানে এটা নেগেটিভ বলে এটা এই দিকে, এখানে এটা নেগেটিভ বলে বাঁ দিকে, এন্টায়ার রিজিয়নটা বাঁ দিকে, কিন্তু এখানে এটা আবার ডান দিকে, এখানে এটা বাঁ দিকে, এখানে এটা ডান দিকে, এখানে এটা বাঁ দিকে, এখানে এটা ডান দিকে, ডান দিকে আবার এদিকে বাঁ দিকে, এদিকে এই এই এন্ড সো অন। তার মানে এখন আমি খুব পরিষ্কার ভাবে দেখতে পাচ্ছি যে আমি যদি এখানে বলি যে এগুলো ফিক্সড পয়েন্ট, এই ফিক্সড পয়েন্ট গুলো টিপিক্যালি দু রকমের। এক ধরনের ফিক্সড পয়েন্ট, হচ্ছে এইরকম, যার অ্যারাউন্ড ফ্লোটা এই দুদিক থেকে ফ্লোটা তার দিকে আসছে। আরেক ধরনের ফিক্সড পয়েন্ট যেদিকে দুদিক থেকে ফ্লোটা তার থেকে দূরে সরে যাচ্ছে। এটার গ্রাফিক্যালি যদি এই কনভেনশনটা ফলো করে আমি যদি ফিক্সড পয়েন্ট গুলোকে ক্যারেক্টারাইজ করি, তাহলে আমি দেখতে পাচ্ছি যে এই এন্টায়ার ফেজ প্লেনটাতে যে ফ্লো গুলো, সেই ফ্লো গুলো খুব অদ্ভুত। অদ্ভুত মানে আমি দুরকম ফিক্সড পয়েন্ট এবং তারা পরপর পরপর অল্টারনেট করছে। অল্টারনেট করছে মানে কি, এখানে গিয়ে দেখতে পারি যদি আমি পাই ফিক্সড পয়েন্টটাকে দেখি তাহলে দুদিকেই সে তার দিকে ফ্লোটা আসছে। 2 পাইতে যদি যাই তাহলে দুদিকেই ফ্লোটা চলে যাচ্ছে, তার থেকে দূরে সরে যাচ্ছে।
সিমিলারলি 3 পাইতে গেলে ফ্লোটা এইরকম, 4 পাইতে গেলে এইরকম, অরিজিনে তাহলে অরিজিন এরকম, 2 পাই এরকম, 4 পাই এরকম, -2 পাই সেও এরকম, -4 পাই সেও এরকম, এবং কি হলো তাহলে পাই এবং মাইনাস পাই, তাহলে এখানে পাই প্লাস মাইনাস পাই প্লাস মাইনাস 3 পাই প্লাস মাইনাস 5 পাই, এগুলো এই টাইপের ফিক্স পয়েন্ট। আর 0 অরিজিন এবং ইভেন পাই প্লাস মাইনাস ইভেন পাই তারা এইরকম, যেখানে ফিক্স পয়েন্টটা এমন যে তার থেকে ফ্লো গুলো দুদিকে সরে যেতে চাইছে, ওই পয়েন্টের দিকে আসতে চাইছে না, এইটাকে আমরা বলবো আনস্টেবল ফিক্স পয়েন্ট। এই আনস্টেবল ফিক্স পয়েন্টের ম্যাথমেটিক্যাল মানে হচ্ছে disturbances grow, বাড়বে, পার্টার্ব করলে পার্টার্বেশনটা will grow with time, and these are called stable fixed points disturbances decay। ঠিক আছে, মানে হচ্ছে তার মানে এটা বেসিক্যালি the entire manifold of, pardon me, entire arrangement of fixed points on this axis, সেটা it's an alternation of stable and unstable fixed points। এটা যদি না হতো তাহলে ফ্লো পসিবল ছিল না। একটু ভালো করে ভেবে দেখলেই দেখতে পাবেন যে পরপর 3টে স্টেবল ফিক্স পয়েন্ট আমি যদি আঁকার চেষ্টা করি, তাহলে এই রিজনে ফ্লোটা আনডিফাইন্ড, I cannot do it, so flow can change, তার ডিরেকশনটা চেঞ্জ করতে পারে, পজিটিভ থেকে বাঁ দিকের ফ্লো থেকে নেগেটিভে যেতে, এই কনভেনশনটা থেকে আমরা দেখতে পারি। হ্যালো হ্যালো, শোনা যাচ্ছে? আমি শোনা যাচ্ছে? হ্যাঁ হ্যাঁ হ্যালো হ্যাঁ, সকলকে শোনা যাচ্ছে। একবার ব্লুটুথটা কেটে আবার আমি ব্লুটুথ কানেকশনটাকে একবার ইয়ে করে আবার দেখার চেষ্টা করছি। হ্যালো, শোনা যাচ্ছে সৌগতদা? আচ্ছা আচ্ছা, দাঁড়াও আমি একবার এখানে ব্লুটুথ থেকে স্পিকারটাকে কানেক্ট করে নিই। এক সেকেন্ড। তবে বোর্ডের উপরের অংশ একটুখানি কেটে গেছে। হ্যাঁ, হ্যালো হ্যালো, শোনা যাচ্ছে? ওকে ওকে ফাইন ফাইন, একটা ফোন এসে গেছিল, ফোন এসে গেলে ব্লুটুথ কানেকশনটা গন্ডগোল হয়ে যায়, সেই জন্য এটা হলো। তো এইটা হচ্ছে যে তার মানে অনেকগুলো জিনিস দেখা যাচ্ছে যে অল্টারনেশন অফ, তার মানে আমার কি হলো আনস্টেবল, স্টেবল, আনস্টেবল, স্টেবল, আনস্টেবল, স্টেবল, অল্টারনেশন। এবং এই প্যাটার্নটা দিস ইজ দ্য অনলি পসিবল প্যাটার্ন। এটা যদি ভাবতে হয় তাহলে যে আমি যেমন করে খুশি যে 2টো স্টেবল নিলাম, তারপরে 3টে আনস্টেবল নিলাম, তারপরে 5টা স্টেবল নিলাম, তারপরে 2টো আনস্টেবল নিলাম, একটা স্টেবল নিলাম, এরকম করে আমি সাজাতে পারবো না। ইফ আই ওয়ান্ট টু হ্যাভ আ মিনিংফুল ফ্লো ইন ওয়ান ডাইমেনশন, তাহলে between multiple fixed points, then this is the only possible way.
So this is really a beautiful thing যে stable এবং unstable fixed points, they are appearing in alternation in an alternative manner, যাতে করে এই ঘটনাটা ঘটছে and you have a flow। এবং এখান থেকে খুব পরিষ্কার যে এই 0 থেকে পাই এর মধ্যে আমি যেখানেই ছাড়ি না কেন ওর ফ্লোটা সব সময় প্রতিটা পয়েন্টে এখানে যাবে and the disturbances will grow। তাহলে আমি যদি পাই বাই করে ছেড়ে দিই t going to infinity তো পাইতে গিয়ে দাঁড়িয়ে যাবে, এছাড়া আর কোনো উত্তর হতে পারে না। সুতরাং আমার ওই যে অ্যানালিসিসটা আমি করেছিলাম, যে অ্যানালিসিস করে এই উত্তরটা আমি বার করার চেষ্টা করেছিলাম, সেই অ্যানালিসিসের সেটাকে আমি শর্ট সার্কিট করতে পারলাম। I can actually bypass that analysis এবং এই extremely powerful graphical analysis থেকে আমি কিন্তু খুব সহজেই the asymptotic dynamics যে t going to infinity তে এটা কোথায় গিয়ে পৌঁছবে সেইটা আমরা করে ফেলতে পারলাম। This is extremely important যে তার মানে হচ্ছে exact solution, graphical solution, and there will be another counterpart which is called the linear stability analysis। এই তিনটে জিনিস যদি আমরা করি তাহলে theoretically আমরা একটা কমপ্লিট আন্ডারস্ট্যান্ডিং এর সঙ্গে জায়গায় যাব। এর সাথে যদি অগমেন্টেড হয় নিউমেরিক্স, algorithms plus programming, then it gives you a complete picture of dynamical systems। তাহলে কি হবে, যে কোনো প্রবলেম হ্যান্ডেল করবার জন্য যে কনফিডেন্সটা দরকার সেটা স্টুডেন্টদের মধ্যে চলে আসবে। সো আই বিলিভ যে পরবর্তীকালে যে উদ্যোগগুলো নেওয়া হবে সেখানে এই মার্জিং অফ ওয়েজ, ডিফারেন্ট ওয়েজ, যে একজন কেউ নিউমেরিক্যাল টেকনিকটা শেখাবেন, একজন কেউ প্রোগ্রামিংটা শিখিয়ে কয়েকটা ক্যানোনিক্যাল ওয়ান ডাইমেনশনাল সিস্টেম করলেই এনাফ। হ্যাঁ, ফ্লো লাইনস গুলো জেনারেট করা, সেটা পাইথনে হোক ইয়েতে হোক, এবং সেটা ছাত্রদেরকে ধরে ধরে শেখানো এবং কয়েকটা প্রোগ্রাম দিয়ে দেওয়া যে এই প্রোগ্রামটা করে তোমরা দেখো, এটা মডিফাই করে দেখো, এটা করা। এন্ড দেন ফাইনালি দোজ হু আর ইন্টারেস্টেড সেখানে দু একটা অ্যাপলেট, এরকম জাভা অ্যাপলেট ডেভেলপ করা যায় কিনা, যেখানে ইকুয়েশন দিয়ে দিলে সঙ্গে সঙ্গে ট্র্যাজেক্টরিটা দিয়ে দেবে। এটা দিস ক্যান বি আ নাইস প্রজেক্ট ওয়ার্ক কাইন্ড অফ, যেটা ছেলেমেয়েরা নিজেরা করতে পারবে, ইন্টারেস্টিং মনে হবে এবং হাতে করে ক্যালকুলেশন করবে এবং তার সলিউশনটা তারা চোখের সামনে দেখতে পাবে। স্ট্রোক্যাক্সে যে ছবিগুলো দেওয়া আছে সেগুলো তারা জেনারেট করতে পারবে। দিস ক্যান বি আ ভেরি ভেরি মানে কোয়াইট ওয়ান্ডারফুল জার্নি ইন দ্য জার্নি অফ মেকানিক্স। সেটা ইন্টারেস্টিং হয়ে উঠবে বলে আমার ধারণা। তো এইটা একটা যেটা বললাম যে এই জিনিসটা যেই মুহূর্তে আমি করছি সঙ্গে সঙ্গে আমি দেখতে পাচ্ছি যে এই প্রশ্নটার উত্তর হচ্ছে t going to infinity, এটা কোথায় যাবে, এর উত্তরটা হচ্ছে পাই। অন দ্য আদার হ্যান্ড আমি যদি ওকে -π/4 ছেড়ে দিতাম, ও -π-তে গিয়ে বসে থাকতো। ঠিক আছে, এবার আমি যদি বলি যে পাই থেকে একটু কম, মানে 0.9 পাইতে বসে রয়েছে, t equal to 0 তে ও কোথায় যাবে, ও পাইতে যাবে। 1.1 পাইতে রয়েছে, তাহলে ও পাইতে যাবে, কারণ এটা আনস্টেবল, ওকে পাইতে গিয়ে স্টেবল পয়েন্টে গিয়ে বসিয়ে দেবে। So flows will take you away from the unstable fixed point and actually drive you to a stable fixed point। এই যে বোধটা তৈরি হবে এই flow analysis থেকে, that is very important in the future understanding of dynamical systems when you move on to 1D, 2D, 3D systems। তার বাইরে ভিজুয়ালাইজ করা যায় না, যায় একেবারে যায় না বলা ভুল, তখন আমাদেরকে সেকশনস নিতে হয়, সেকশনস নিয়ে সেই সেকশনে ডাইনামিক্সটা দেখতে হয়, which are called the Poincaré sections। Of course মানে আমি এক্সপার্ট নই, কিন্তু আমি এইটা জানি যে কি করতে হয়, কিন্তু কিভাবে করতে হয় সেটার এক্সপার্টিসটা আমার কাছে সেই অর্থে নেই। তো এইবারে যদি আমি চিন্তা করি দেখি, ওগুলো একটু অ্যাডভান্স টপিক, সেগুলো আমার মনে হয় যে অ্যাডভান্স কোর্স যদি হয় সেখানে এক্সপার্ট লোকেরা বলতে পারবে। তো এই জায়গাটা অ্যাটলিস্ট উই আর ক্লিয়ার যে এই ফেজ পোর্ট্রেটে যে কোনো পয়েন্টে, রিয়েল অ্যাক্সিসে যে কোনো পয়েন্টে আমি যদি পার্টিকেলটাকে ছেড়ে দিই, তাহলে নাও উই ক্যান, তার মানে এখন কি হয়ে গেল না, আমি আরবিট্রারি ইনিশিয়াল কন্ডিশনের জন্য অ্যাসিম্পটোটিক ডাইনামিক্স ওকে কোথায় নিয়ে যাবে সেই প্রশ্নটার কনক্লুসিভলি কারেক্ট উত্তর দিতে পারবে। সো দিস ইজ দ্য পাওয়ার। আমাকে কোনো অঙ্ক সলভ করতে হবে না, আমি জাস্ট এই ফেজ পোর্ট্রেটটা আঁকবো, এঁকে বলবো কোথায় দিয়েছে বলো ইনিশিয়াল কন্ডিশন, উত্তরটা বলে দেবো যে এখানে যাবে। তো আমি জানি অড পাই গুলো হচ্ছে ফিক্সড,
ইভেন পাই গুলো। তার মানে আমি এবারে দেখবো যে অড পাই থেকে ইভেন পাই, অড পাই থেকে যদি যাই ইভেন পাই, তাহলে ওই অড পাইতে আসবে। তার আগের ইন্টারভ্যালটা তো আমি দেখে নেবো কোথায় দিয়েছে, যে ভ্যালুটা বলবে সেটাকে পাই দিয়ে ভাগ করে তার সঙ্গে ইন্টিজারটা বার করে নেবো, সেই ইন্টিজারটা ইভেন নট দেখে নেবো, তাহলে সেটা তার আগেরটা তার পরের ইন্টারভ্যালটা। সো আই ক্যান অলওয়েজ ডু ইট, ইট ইজ নট এট অল ইম্পর্টেন্ট। সো আমি যে থিটাটা দেবে সেটাকে পাই দিয়ে ভাগ করব, করে আমি ইন্টিজারটা বার করব, সেই ইন্টিজারটা n, তার সাথে n+1, তার সাথে n-1। এবার এটা যদি ইভেন হয় তাহলে আমি জানি এটা আনস্টেবল, এটা যদি, তাহলে এই দুটো অড, এই দুটো স্টেবল। যদি এটা অড হয় তাহলে এই দুটো ইভেন, এটা স্টেবল, এটা আনস্টেবল, এগুলো আনস্টেবল। এবার কোথায় সরাবে? দ্যাটস ইট, ভেরি ভেরি ইজি। তো আই ক্যান হ্যাভ আ ডেফিনিট, আমার এই অঙ্কটা করা বলতে জাস্ট পাই দিয়ে ভাগ করাটাই হচ্ছে আমার কাজ। এবার হচ্ছে কথা যে টি গোয়িং টু, যদি আমি এটা ভাবি যে আচ্ছা টি গোয়িং টু ইনফিনিটিতে এইটা ভাবা যেতে পারে যে তাহলে এটা কোথায় যাবে, দেখতে পাবে যে এটা ইয়েতে যাবে, বসে পাইতে গিয়ে বসবে। এই প্রশ্নটার উত্তরটা এখান থেকে পেয়ে যাওয়া যাবে। এবং অ্যানালিটিক্যাল উত্তরটা যেটা ছিল যে টি ইকুয়াল টু লগ অফ √2 + 1 বাই কোসেক এক্স প্লাস cot x, that will be satisfied। যে যদি এটা হয় যে t going to infinity, তাহলে এখানে cot x এটাকে যদি বসাই, x টা যদি বসাই যে পাই, তাহলে এখানে cosec x টা এটা ইনফিনিটি হয়ে বসে থাকবে। সো এটা log of √2 + 1 by 0 আসবে, and that basically pushes up, এই রেশিওটা ইনফিনিটিতে যাবে। সো log of infinity হচ্ছে এটা, যে তার মানে টি ইকুয়াল টু, যদি আমি ইনফিনিটি বসাই তাহলে এক্সটা পাইতে গিয়ে মানে পাই বাই যেতে গিয়ে পাই থেকে উত্তরটা দেখে নেওয়া যাবে। তো এবারে হচ্ছে এক্স ডট ইকুয়াল টু, আমি যদি এইটা নিই 4x² - 16, তাহলে এইখান থেকে আমি পরিষ্কার দেখতে পাবো 4 কমন নিলে x² - 4, তাহলে আমার কাছে 6 পয়েন্টস হচ্ছে দুখানা, একটা হচ্ছে +2 আর একটা হচ্ছে -2। তাহলে এটা কি রকম, এই জিনিসটা যদি আমি করি তাহলে এখানে আমি দেখতে পাবো যে যদি আমি এই জিনিসটা করতে চাই তাহলে 4 × x - 2 × x + 2 এইটা, এবং এটাকে যদি সলভ করতে চাই তাহলে দেখতে পাবো যে log of x - 2 by x + 2 equals to 4c + k। তাহলে এখন যদি আমি দেখি যে t ইকুয়াল টু 0-তে যদি বসাই, তাহলে t ইকুয়াল টু 0-তে তাহলে k ইকুয়ালস টু log of x - 2 by x + 2। এই জিনিসটা কি হবে, এটা একটা, হ্যাঁ এটাই হচ্ছে কথা, যে t ইকুয়াল টু যদি 4k প্লাস, সরি এটা হচ্ছে 4k + 16, এটা হবে 4k + 16t log of this। তো এবারে এইটা তার মানে 4k is equal to this, or এখানে আমি যদি সলিউশনটাকে ডিটারমিন করার চেষ্টা করি তাহলে e⁴k is equals to x - 2 by x + 2। এখন চেহারাটা কেমন, ছবিটা কিরকম হবে? সৌগতদা, হ্যাঁ একটু ইন্টারাপ্ট করছি। হ্যাঁ, আমরা তো হ্যাঁ শিওর, পার্টিসিপেন্টদের 10টা থেকে 12টা বলেছিলাম তো। ও ফাইন, ঠিক আছে, আমি কালকে আবার কন্টিনিউ করবো। হ্যাঁ, তুমি আমার কোনো, হ্যাঁ শিওর শিওর, দিস ক্যান বি এ গুড স্টপিং পয়েন্ট অলসো। মানে আমি ইনফ্যাক্ট এটার পরেই স্টপ করতাম, তো সেটা এইটা বলে নিয়ে স্টপ করতাম, কিন্তু আই থিঙ্ক ইটস এ গুড স্টপিং পয়েন্ট। সেটাতে আমি লিনিয়ার স্টেবিলিটি অ্যানালিসিসটা কিভাবে হবে সেটা পরের দিন থেকে চালু করব।
সো সেটা মাইট বি আ গুড আইডিয়া। থ্যাংক ইউ দাদা, আসলে অনেকে ক্লাস আছে বলে হয়তো বেরিয়ে Yes, যাচ্ছে। no problem. No problem. No problem. No problem. কোনো প্রশ্ন আছে? হ্যাঁ হ্যাঁ দাদা, একটা কোশ্চেন আছে। হ্যাঁ দাদা, প্রথম দিন বলে আজকে একটাই কোশ্চেন। হ্যাঁ, প্রথমে এই ক্লাসটা কেন হচ্ছে মানে এইটাই হচ্ছে একটা বড় প্রশ্ন নাকি? সৌরশিক্ষা দত্ত ও লিখেছে, স্যার আই ডিডন্ট গেট দ্য অটোনোমাস থিং অ্যান্ড ইটস ডিফারেন্স ফ্রম নন অটোনোমাস। এক্সপ্লিসিট টাইম ডিপেন্ডেন্স আছে না নেই? এটা তো খুব পরিষ্কার, মানে x ডট ইকুয়াল টু যদি f অফ x হয় দেন ইট ইজ অটোনমাস, কারণ এখানে কোথাও x টা এক্সপ্লিসিট ফাংশন অফ টাইম আমি দেখতে পাচ্ছি না। কিন্তু যদি আমার ডান দিকে এক্সপ্লিসিট ফাংশন অফ টাইম থাকে, আমি তো আগেই এক্সাম্পল দিয়ে বুঝিয়ে দিলাম, একদম শুরুতে x ডটটা যদি এরকম আলফা টি হয় তাহলে এটা এক্সপ্লিসিট ফাংশন অফ টাইম, দেয়ারফর ইট ইজ আ নন অটোনমাস সিস্টেম। কিন্তু যদি ডান দিকে কোনো এক্সপ্লিসিট ফাংশন না থাকে, x ডট ইকুয়াল টু x জাস্ট f অফ x, সেটা x হতে পারে, x স্কোয়ার হতে পারে, x কিউব হতে পারে, এদের লিনিয়ার কম্বিনেশন হতে পারে, কিন্তু t অ্যাপিয়ার করছে না। যা কিছু থাকবে দ্যাটস অ্যান ইমপ্লিসিট অ্যাপিয়ারেন্স, মানে x এজ আ ফাংশন অফ টাইম ঢুকছে, কিন্তু সেখানে এক্সপ্লিসিট টাইম ডিপেন্ডেন্সটা আমি বসাচ্ছি না। তাহলে যেখানে এক্সপ্লিসিট টাইম ডিপেন্ডেন্স নেই দ্যাট ইজ নট অটোনমাস, যেখানে এক্সপ্লিসিট টাইম ডিপেন্ডেন্স আছে দ্যাট ইজ নন অটোনমাস। ইট ইজ আ স্ট্যান্ডার্ড ডেফিনিশন, এবং এটা একটুখানি আমার মনে হয় যদি হ্যাঁ বলো। স্যার তার মানে তো এটাই তো হলো তো স্যার, যে মানে স্যার নেট প্রবলেম বলছিলাম যে তাহলে তো এটাই হলো তো যে মানে এটাতে হচ্ছে মানে যে কোনো এক্সট্রা ভ্যারিয়েবল আর চাপানো হচ্ছে না ওই ফাংশনটা, যেটার ভ্যারিয়েবলটা ছিল ওটাতেই ডিফাইন্ড আছে, মানে ওটাই তাহলে অটোনমাস হবে। আমি 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 বুঝতে পারলাম না। আমার ডেফিনিশনটা তো পরিষ্কার যে ডান দিকে যদি শুধু x এর ফাংশন থাকে তাহলে সেটা অটোনমাস। যদি x এর ফাংশন থাকার সাথে সাথে t এর ফাংশনও থাকে, অথবা যদি x এর ফাংশন না থেকে কেবল t এর ফাংশন থাকে, তাহলেই সেটা নন অটোনমাস হয়ে গেল। এটা খুব পরিষ্কার, মানে t যদি আমি ডান দিকে দেখতে পাই দেন ইট ইজ নন অটোনমাস, যদি দেখতে না পাই তাহলে অটোনমাস।